যারা ক্লাসে প্রেজেন্ট আছো ফুল নেম টাইপ করবে কমেন্ট বক্সে অন্যান্য দিনের মতো। অংশুমান, অনুষ্কা, অস্মিতা, গুড ইভিনিং টু অল। আজকে আমাদের গ্র্যাভিটেশনের সেকেন্ড ক্লাস এবং আজকের ক্লাসটাতে আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা টোটালটাকে কমপ্লিট করার চেষ্টা করব। আগের দিন আমাদের যে অবধি হয়েছিল তার পরের যে পার্টগুলো আছে সেই পার্টগুলোকে নিয়ে আমরা এখন ডিসকাস করব। তো এই মুহূর্তে যে নোট বা মেটেরিয়াল যেটা দেওয়া হয়েছে সেটা ওপেন করার দরকার নেই, আগে আমি পড়িয়ে নিই। পড়ানোর পরে তারপর নিজেরা বাড়িতে কীভাবে কী রেডি করবে সেটা যখন বলে দেবো তখন নোটটাকে ওপেন করব। আজকে আমরা যে পার্টটা থেকে শুরু করব সেটা হচ্ছে কেপলারস লজ অফ প্ল্যানেটারি মোশন। তো ফার্স্টে কেপলারস লজ অফ প্ল্যানেটারি মোশন আমি হেডিং দিয়েছি, লিখেছি। তো অ্যাকচুয়ালি কেপলারসের প্ল্যানেটারি মোশন রিলেটেড তিনটে ল আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল অ্যান্ড থার্ড ল। তো ফার্স্ট ল কি বলছে? বলছে সোলার সিস্টেমে প্ল্যানেটসগুলো ইলিপ্টিক্যাল অরবিটে সানের চারপাশে রিভলভ করছে। প্ল্যানেটস আর রিভলভিং অ্যারাউন্ড দ্য সান ইন ইলিপ্টিক্যাল অরবিটস, ইলিপ্টিক্যাল অরবিটে রিভলভ করছে। আর সান কোথায় আছে? সান ইজ প্রেজেন্ট, দ্য সান ইজ প্রেজেন্ট অ্যাট ওয়ান অফ দ্য ফোকাই। ফোকাসের প্লুরাল হচ্ছে ফোকাই, ঠিক আছে? তো ইলিপসের দুটো ফোকাস থাকে, যে কোনো একটা ফোকাসে সান থাকবে। আমি যে এটা যে সানের যে পজিশনটা আমি নিয়েছি এটা হচ্ছে একটা দুটো ফোকাসের মধ্যে, এখানে একটা ফোকাস আছে, এখানে একটা ফোকাস আছে। তো এই ফোকাসটাতে সানের পজিশনটা আমি নিয়েছি। তাহলে এটা হচ্ছে কেপলারের ফার্স্ট ল, ঠিক আছে? আমি আরেকবার রিপিট করছি। তাহলে ফার্স্ট লটা যেটা সেটা হচ্ছে planets are revolving around the sun in elliptical orbits and the sun is present at one of the foci, ঠিক আছে? তাহলে ইলিপসের একটা ফোকাসে সান থাকবে। এটা গেল ফার্স্ট ল। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার, তাহলে ফার্স্ট লটা আমরা বুঝলাম। নেক্সট হচ্ছে এবার সেকেন্ড ল। সেকেন্ড লটা কি বলছে? সেকেন্ড ল বলছে এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। এই টার্মটা একটু হয়তো তোমাদের কাছে নতুন টার্ম, যে তোমরা হয়তো ভেলোসিটি টার্মটা শুনেছো, বাট হোয়াট ইজ এরিয়াল ভেলোসিটি? এরিয়াল ভেলোসিটি মানে এরিয়া সোয়েপ্ট, ঠিক আছে? মনে রাখবে আমি যে টার্মটা বলছি, এরিয়া সোয়েপ্ট বাই দ্য রেডিয়াস ভেক্টর পার ইউনিট টাইম, ঠিক আছে? এরিয়া সোয়েপ্ট বাই দ্য রেডিয়াস ভেক্টর। এই যে এটাকে দেখছো এটা হচ্ছে রেডিয়াস। তাহলে রেডিয়াস ভেক্টরটা পার ইউনিট টাইমে যতটা এরিয়া সোয়েপ্ট করবে, ঠিক আছে, মানে সুইপ করছে যতটা এরিয়া, সেটা হচ্ছে এরিয়াল ভেলোসিটি। তাহলে এরিয়াল ভেলোসিটিকে আমরা যদি নর্মাল ভেলোসিটি যেরকম জেনারেল ভেলোসিটি হয় সেক্ষেত্রে ভেলোসিটিকে আমরা কিভাবে লিখি? dx dt, তাই তো? চেঞ্জ ইন পজিশন with respect to change in time, ঠিক আছে, বা রেট অফ চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট।
এখানে হচ্ছে এরিয়াল ভেলোসিটিকে আমরা এইভাবে লিখব dA dt, ঠিক আছে। এই dx dt এর জায়গায় লিখো dA dt, মানে পার ইউনিট টাইমে যতটা এরিয়া ও কভার করছে, কে কভার করছে না রেডিয়াস ভেক্টর পার ইউনিট টাইমে যতটা এরিয়া কভার করছে, এটা হচ্ছে এরিয়াল ভেলোসিটি। সেই এরিয়াল ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে সেকেন্ড ল। এবারে এরিয়াল ভেলোসিটি কিভাবে কনস্ট্যান্ট থাকছে সেটা হচ্ছে, জিওগ্রাফিতেও তোমরা এরকম ধরনের ফিজিক্যাল জিওগ্রাফিতে অ্যাপেলিয়ান পেরিয়ান পজিশন তোমরা দেখেছিলে, যে সিজনের কোনো টাইমে সান থেকে, যদি আমি প্ল্যানেটের রেসপেক্টেই বলি, আর্থের রেসপেক্টে যদি আমি বলি, তাহলে আর্থের ডিস্টেন্স সানের থেকে একটা টাইম আসে যখন ম্যাক্সিমাম হয়ে যায়, আবার একটা টাইম আসে যখন মিনিমাম হয়ে যায়। তো ধরো এরকম একটা অরবিটে আমাদের সব থেকে নোন যে প্ল্যানেট, অর্থাৎ যে প্ল্যানেটে আমরা সবাই রয়েছি আর্থ, তাকে নিয়ে যদি আমরা ভাবি, তো সাপোজ ধরো সানের চারপাশে আর্থ হচ্ছে রিভলভ করছে, ধরে নাও এটা যে কোনো প্ল্যানেটের জন্যই পসিবল, যে কোনো প্ল্যানেটের জন্যই এটা হচ্ছে ট্রু, বাট আর্থের রেসপেক্টে ধরো, তাহলে একটু দেখবে বুঝতে সুবিধা হবে, ব্যাপারটা অনেক ফ্যামিলিয়ার হবে। তাহলে ধরো আমি সাপোজ ধরলাম যে আমি ইউনিট টাইম মানে পার ইউনিট টাইম এটাকে আমি ধরে নিলাম সাপোজ 1 মান্থ, এইভাবে আমি ধরছি। এবার 1 মান্থে, ইন 1 মান্থ সাপোজ ধরো আর্থ এখান থেকে এই অবধি মুভ করেছে, ওর অরবিটের এই পজিশন থেকে, সাপোজ ধরো এই পজিশন মানে P1 পজিশন থেকে সাপোজ ধরো P2 পজিশনে আর্থ মুভ করেছে। তাহলে এরিয়াল ভেক্টর যেটা আছে, সরি রেডিয়াস ভেক্টর যেটা আছে, এই রেডিয়াস ভেক্টর কতটা এরিয়া এখানে সুইপ করেছে, মানে সুইপ আউট করেছে কতটা এরিয়া, দেখো যতটা এরিয়া হচ্ছে আমি এখানে শেড দিয়েছি, এটাকে বলা হয় এরিয়া সুইপ বাই দ্য রেডিয়াস ভেক্টর। আমি এখানে আরেকটা ফিগার ড্র করছি, তাহলে কি বলতে চাইছি সেটা আরো ভালো করে বুঝতে পারবে। ধরো এটা একটা ইলেকট্রিক্যাল অরবিট, ঠিক আছে, একটা এলিপস ড্র করলাম। এবার ধরো এই পজিশন থেকে এই পজিশনে কোন একটা প্ল্যানেট মুভ করেছে, তাহলে কতটা এরিয়া সুইপড হয়েছে বাই ইটস রেডিয়াস ভেক্টর। আমাকে এইটাকে ডট ডট দিয়ে আমি এটাকে জয়েন করলাম, আবার এখানেও আমি ডট ডট দিয়ে জয়েন করলাম। তো তাহলে এই যে শেডেড পোরশনটা যেটা এখানে হলো, এটা হচ্ছে এরিয়া সুইপড, ঠিক আছে, যেমন আমি এখানে দেখিয়েছি P1 থেকে P2 পজিশনেও মুভ করেছে, তাহলে রেডিয়াস ভেক্টরটা কতটা এরিয়া সুইপ করেছে না এতটা এরিয়া রেডিয়াস ভেক্টরটা সুইপ করেছে, এই এতটা এরিয়া রেডিয়াস ভেক্টরটা এই এরিয়াটাকে সুইপ আউট করেছে। এবার যখন প্ল্যানেটটা এবার ঘুরতে ঘুরতে লেফট সাইডে যখন চলে আসবে, ঠিক আছে, আমরা যে ভিউ পয়েন্ট থেকে দেখছি অ্যাকর্ডিং টু আওয়ার ভিউ পয়েন্ট, সানের লেফট সাইডে যখন চলে আসবে, দেখো লেফট সাইডে রেডিয়াস ভেক্টরের লেন্থ কমে গেছে, ঠিক আছে, রেডিয়াস ভেক্টরের লেন্থ কমে গেছে। তাহলে 1 মান্থ টাইমে, আমি একটা 1 মান্থ এটাকে ধরে নিচ্ছি যে সাপোজ 1 মান্থ এরকম একটা ইউনিট, একটা টাইম একটা আমাদের ধরে নিতে হয় বলে এইভাবে ধরে নিচ্ছি। সাপোজ 1 মান্থ টাইমে ওকে তাহলে এখান থেকে এতটা ডিস্টেন্স ওকে ট্রাভেল করতে হবে। কেন এখান থেকে এতটা ডিস্টেন্স ট্রাভেল করতে হবে? এখানে যেহেতু রেডিয়াস ভেক্টরটা অনেকটা বড় ছিল, লেন্থে ম্যাগনিটিউডে অনেকটা বড় ছিল, যার জন্য অল্প ডিস্টেন্স ট্রাভেল করলেই যে এরিয়াটা ও সুইপ আউট করতে পারছিল, সেম এরিয়া লেফট সাইডে সুইপ আউট করতে গেলে ওকে অনেক বেশি লিনিয়ার ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, ওকে অনেক বেশি লিনিয়ার ডিস্টেন্স ট্রাভেল করতে হবে। কেন? তার কারণ এখানে রেডিয়াস ভেক্টরের লেন্থ হচ্ছে কম, যার জন্য সেম এরিয়া যদি 1 মান্থে লেফট সাইডে যদি ওকে সুইপ আউট করতে হয়, তাহলে ওকে অনেক বেশি ডিস্টেন্স মুভ করতে হবে। যার জন্য যদি কোনো সময় পাও প্ল্যানেটারি মোশন, তার ভিডিও ইউটিউবে সার্চ করে দেখবে, ঠিক আছে, দেখবে যে প্ল্যানেটসগুলো যে সানের চারপাশে রিভলভ করছে, করার সময় ওদের মুভমেন্টটা, সাপোজ মনে করো এটা একটা প্ল্যানেট,
এটা ধরো একটা প্ল্যানেট, সে আমি বলছি যখন এবার ধরো সান এখানে আছে, এবার সানের চারপাশে যখন এই প্ল্যানেটটা যখন মুভ করছে, দেখবে যেখানে রেডিয়াস ভেক্টরের লেন্থটা কম মানে শর্ট, সেই দিকে যখন প্ল্যানেটটা আসছে তখন দেখবো স্পিডটা বেড়ে যাচ্ছে, মোশনটা দেখতে অনেকটা এই রকমের হচ্ছে। আমি যেরকম দেখাচ্ছি ভালো করে ওয়াচ করো। সাপোজ ধরো এইটা হচ্ছে প্ল্যানেটটা আছে, আমি এটাকে প্ল্যানেট হিসাবে ধরছি। এবার এই প্ল্যানেটটা এই লেফট সাইডে যখন আসবে, এই যে দেখো এই পাশে যত রাইট সাইডে আছে দেখো স্লো হয়ে যাচ্ছে, একবার দেখে নাও। কেন এরকম মোশনটা হচ্ছে? তার কারণ হচ্ছে যেহেতু রাইট সাইডে, ঠিক আছে, রাইট সাইডে মানে আমরা যে ফিগারটা ড্র করেছি, আমরা যেরকম সানের পজিশন নিয়েছি সেই হিসাবে আমরা বলছি যে যেহেতু রাইট সাইডে রেডিয়াস ভেক্টরের লেন্থটা কম, যার জন্য সেম এরিয়া যদি রেডিয়াস ভেক্টরকে সুইপ আউট করতে হয় তাহলে প্ল্যানেটকে কম ডিসটেন্স ট্রাভেল করলেই হবে। বাট এই সাইডে যেহেতু রেডিয়াস ভেক্টরের লেন্থটা কম, যার জন্য ওকে অনেকটা বেশি ডিসটেন্স কভার করতে হবে সেম এরিয়া সুইপ আউট করার জন্য ইন আ সার্টেন টাইম। ঠিক আছে, একটা সার্টেন টাইম ইন্টারভ্যালের মধ্যে ওকে অনেকটা বেশি ডিসটেন্স কভার করতে হবে। যার জন্য কি হচ্ছে, যার জন্য যখন ও লেফট সাইডের দিকে চলে আসছে তখন ওর স্পিডটা বেড়ে যাচ্ছে, ইনক্রিজ করে যাচ্ছে। তো ঠিক আছে, স্পিডটা ইনক্রিজ করে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে তাহলে স্পিড বা ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট না। কি কনস্ট্যান্ট? এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট। Which is aerial velocity? Aerial velocity is the rate of change of the area swept by the radius vector. ঠিক আছে, রেডিয়াস ভেক্টর যে এরিয়াটা সুইপ আউট করছে। আচ্ছা, কেপলার সেকেন্ড ল dA dt তাহলে কি দাঁড়াচ্ছে? dA dt এটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা গেল সেকেন্ড ল। এবার আমরা বলছি থার্ড ল। থার্ড লতে কি বলছে? থার্ড লতে বলছে যে টাইম পিরিয়ড অফ ওয়ান রেভলিউশন, আমাদের আর্থের রেসপেক্টে যেরকম টাইম পিরিয়ড ফর ওয়ান কমপ্লিট রেভলিউশন ইজ নিয়ারলি 365 days which is taken as 1 year। ঠিক আছে, তো সেরকম বিভিন্ন প্ল্যানেটের টাইম পিরিয়ড বিভিন্ন রকমের হতে পারে। তো এই যে টাইম পিরিয়ড যেটা আছে, এই টাইম পিরিয়ডের স্কোয়ার অ্যাভারেজ রেডিয়াসে কিউবের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, টি স্কোয়ার প্রপোর্শনাল টু স্মল আর কিউব। স্মল আরটা কি, এক্সামে যেন ভুল না হয় লেখার সময়, স্মল আর ইজ নট দ্য রেডিয়াস, রাদার ইট ইজ দ্য অ্যাভারেজ রেডিয়াস। কেন? তার কারণ এই যে দেখতে পাচ্ছ এটা তো সার্কেল না, এটা তো ইলিপস। তো ইলিপসের কিন্তু সব জায়গাতে রেডিয়াস ভেক্টরের লেন্থ কিন্তু সেম থাকবে না, ভ্যারি করবে। ওই জন্য স্মল আরটা হচ্ছে অ্যাভারেজ রেডিয়াস। তাহলে তিনটে ল। ফার্স্ট ল, ইলিপ্টিক্যাল অরবিটে প্ল্যানেটগুলো রিভলভ করবে, সান দুটো ফোকাসের মধ্যে যে কোনো একটা ফোকাসে উপস্থিত থাকবে। সেকেন্ড ল কি আছে? সেকেন্ড ল হচ্ছে এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট। থার্ড ল কি আছে না, টি স্কোয়ার প্রপোর্শনাল টু স্মল আর কিউব। তো এই যে তিনটে ল আছে, এই তিনটে লয়ের স্টেটমেন্ট আমাদের এক্সামে লিখতে দেয়। তার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট দুটো জিনিস আছে। প্রথমত যেটা, সেটা হচ্ছে এই যে সেকেন্ড লতে দেখলে যে dA dt কনস্ট্যান্ট, ঠিক আছে, এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট। কেন এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট বা এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট মানে কোন ফিজিক্যাল কোয়ান্টিটির কনজারভেশন হচ্ছে? ঠিক আছে, কোন ফিজিক্যাল কোয়ান্টিটির কনজারভেশন হচ্ছে? লিনিয়ার মোমেন্টামের কনজারভেশন হচ্ছে নাকি অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন হচ্ছে? কোন ফিজিক্যাল কোয়ান্টিটির কনজারভেশন হচ্ছে সেটাকে সার্চ করতে দেয় আমাদের। ঠিক আছে, which physical quantity is kept conserved according to the Kepler's law of according to the second law of planetary motion of Kepler। তো সেখান থেকে একটা কোয়েশ্চেন আমাদের দেয়, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। থার্ড লতে এই যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু স্মলার কিউব হলো, সেটা কেন হলো মানে কিভাবে হলো, তো এই থার্ড লটা প্রুফ করতে দেয় এক্সামে। তো এগুলো সবই 3 মার্কসের কোয়েশ্চেন আর মোটামুটি এক্সামে ভালোই দেয়। তো যাই হোক, এই কেপলারস লয়ে যে তিনটে ল আমি একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং যেটা বোঝালাম অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস, এটা বুঝতে পারলে কিনা একটুখানি আমাকে জানাও, তারপর নেক্সট এটার ফার্দার স্টাডিতে আমি মুভ করছি।
আচ্ছা, ইতিমধ্যে অবন্তী উপাসক ওরা ক্লাসে প্রেজেন্ট হয়েছে, শাগ্নিক প্রেজেন্ট হয়েছে, শাগ্নিক চক্রবর্তী, কিশলয়, অনুজা, রৌনা, আচ্ছা শাগ্নিক, শুভ্র, বেশ। আচ্ছা, এবার এই যে যেমন ধর এই যে ডিএডিটি যেটাকে লিখেছি এরিয়াল ভেলোসিটি, এই এরিয়াল ভেলোসিটির ইউনিট কি হবে বলতো? দেখ, উপরে আছে এরিয়া, নিচে আছে টাইম, তার মানে মিটার স্কোয়ার পার সেকেন্ড। ঠিক আছে, এগুলো একটুখানি খেয়াল রাখিস কিন্তু ফুটপাট করে ভাইভাতে এই ধরনের কোয়েশ্চেন অনেক সময় জিজ্ঞাসা করে, তখন সেক্ষেত্রে ঠিকঠাক করে আনসার দিতে হবে, তো সেই জন্য এটাকে একটুখানি খেয়াল রাখিস। তাহলে কেপলারস লস অফ প্ল্যানেটারি মোশন, এখান থেকে উই আর নাও going to discuss two very important questions, frequently asked questions and also examiners choice question এর মধ্যে পড়ছে। সেটা হচ্ছে ডিএডিটি যে কনস্ট্যান্ট, সেখান থেকে আমরা কোন ফিজিক্যাল কোয়ান্টিটির কনজারভেশনকে আমরা পাচ্ছি, সেই পার্টটাকে নিয়ে এখন আমরা ডিসকাস করব। তো কেপলারস লস অফ প্ল্যানেটারি মোশন, এই ব্যাপারটা মানে এই আরো ডিটেল আন্ডারস্ট্যান্ডিং করে এখন বিএসসি তে পড়বি যখন, তখন হচ্ছে তোদের দুটো টপিক পড়াবে। একটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম বলে একটা চ্যাপ্টার তোরা পাবি, সেখানে কার্ভ আর লাইন দুটোকে নিয়ে ডিসকাস করা হয়। তো কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমের কিছু অনেক ব্রাঞ্চ আছে, যেমন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, তো স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এরকম অনেক রকম কোঅর্ডিনেট সিস্টেম ওখানে আছে। এখন যেরকম শুধুমাত্র কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আর পোলার কোঅর্ডিনেট সিস্টেম এরকমই তোরা শুনেছিস আর কি। তো সেই মেকানিক্সের ওই চ্যাপ্টারটা, আর তার সঙ্গে সেন্ট্রাল ফোর্স ফিল্ড বলে তোদের আর একটা চ্যাপ্টার আছে। ঠিক আছে, সেইখানে অনেক ডিটেলসে এই কেপলারস লটা, সেখানে তোরা অনেক ডিটেলস আন্ডারস্ট্যান্ডিংটা পাবি, এবং পাবি বলতে ওখানে তোদের সিলেবাসের মধ্যেও অনেক ডিটেল আন্ডারস্ট্যান্ডিংটা থাকবে। তো আমাদের মোটামুটি এখানে সেগমেন্টের মধ্যেই সিলেবাসটা লিমিটেড, আর তার থেকে হচ্ছে এই দুটো কোয়েশ্চেন যেটা আমরা এখন ডিসকাস করব, এই দুটো কোয়েশ্চেন একটুখানি আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে। তো সেকেন্ড লতে যে এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট, এখান থেকে কোন ফিজিক্যাল কোয়ান্টিটি কনজারভেশনকে ডিনোট করছে, এইটাকে আমরা একটুখানি দেখি, স্টাডি করি। তোদেরকে যে নোট দিয়েছি তার মধ্যে এগুলো সব গুছিয়ে লেখা আছে, এখন একটু মোটামুটি বুঝে নে, লেখার কোনো দরকার নেই, এটা ভালো করে বুঝে নে। ধর কোন একটা প্ল্যানেট in a certain time interval it moves from position A to B and it makes an angle theta at the center. If small r be the average radius, then the length AB is r theta. তার কারণ এটা তোরা ছোটবেলা তো পড়েছিস যে s is equal to r theta। ঠিক আছে, এটা তোরা জানিস আর এটা s, এটা হচ্ছে থিটা, এটা r, তাহলে s is equal to r theta। r এর যে লেন্থটা সেটা হচ্ছে রেডিয়াস, আর হচ্ছে অ্যাঙ্গেল মেড এট দ্য সেন্টার, তার প্রোডাক্ট হচ্ছে s। ঠিক আছে, r theta। তো এরকম একটা ও কোন একটা সার্টেন টাইম ইন্টারভালে ও a থেকে b পজিশনে মুভ করেছে, তো এখানে এটা অ্যাঙ্গেল তৈরি করেছে, স্মল r হচ্ছে এভারেজ রেডিয়াস, আর তাহলে এই আর্ক লেন্থটা হচ্ছে r theta। তো এবার কথা হচ্ছে তাহলে এরিয়াটা কতটা ফর্ম করছে। যখন আমরা এই পার্টটাকে খুব ভালো করে বুঝবি কি বলতে চাইছি, আর্থের থেকে সানের অ্যাভারেজ ডিস্টেন্স নিয়ারলি 15 crores কিলোমিটারস, পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্স, ঠিক আছে, অ্যাভারেজ ডিস্টেন্স নিয়ারলি
15 crores কিলোমিটার। তাহলে বুঝতেই পারছিস মোটামুটি বাকি যারা অন্যান্য যে প্ল্যানেট ফ্যানেট গুলো আর্থের পরে রয়েছে তাহলে তাদের ডিস্টেন্স কতটা বেশি হতে পারে। তা এই এতটা অ্যাভারেজ রেডিয়াসের মধ্যে মানে এবার ভাব তাহলে এই যে অ্যাভারেজ রেডিয়াস যেটা কতটা বড়, সেইখানে একদিন দুদিন বা 3 দিন বা এক সপ্তাহ এই টাইমের মধ্যে যে এখানে আর্ক লেন্থটা যেটা তৈরি করছে সেটার লেন্থটা অনেকটাই কম, অনেকটাই ছোট, তার মানে দেখতে অনেকটা এইরকম হবে। দেখতে অনেকটা জিনিসটাকে দেখতে অনেকটা এইরকম হবে। তো এই যে এইটা যেটা আমি ড্র করেছি এখানে, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে, এইটুকুনি লেন্থ হচ্ছে আর থিটা। এবার এইটাকে মানে একটা বড় একটা বিগ পিকচারের মধ্যে, যেরকম আমি আর্থ টু সান ডিস্টেন্সটাকে বললাম নিয়ারলি 15 কোর্স কিলোমিটার, তো এই এরকম একটা বিগ পিকচারের মধ্যে এই যে ছোট্ট যে পার্টটুকুনি তৈরি হচ্ছে এটাকে খুব ভালো করে দেখ। এটা অনেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মতো আসছে স্ট্রাকচারটা। এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইট, আর এটা হচ্ছে হাইপোটেনিউস, ঠিক আছে। বেস, হাইট আর হাইপোটেনিউস অলমোস্ট একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মতো এই স্ট্রাকচারটা আসছে, অলমোস্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মতো একটা স্ট্রাকচারটা আসছে। কেন বলছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মতো স্ট্রাকচারটা আসছে? তার কারণ হচ্ছে এই স্মলারটা অনেক বড়, তো যার জন্য এই এবি যে ডিসটেন্সটা আছে এই ডিসটেন্সটা কার্ভড ডিসটেন্স আর এই লিনিয়ার ডিসটেন্স অলমোস্ট ইকুয়াল। তার মানে এই অ্যাঙ্গেলটা অনেকটা 90 ডিগ্রির কাছাকাছি আমরা পাবো, যার জন্য এটাকে এটা এই শেপটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মতো আসছে। অর্থাৎ তুমি যদি এর এরিয়াটাকে হাফ ইনটু বেস, বেসের জায়গায় তুমি স্মলার লিখলে, তারপর হাইট, হাইটের জায়গাতে তুমি আর থিটা লিখলে, তাহলে এটা খুব একটা ভুল হবে না ইন আ বিগ পিকচার, ঠিক আছে। হাফ ইনটু বেস ইনটু অল্টিটিউড, ঠিক আছে। তো এবার সেক্ষেত্রে তুমি এটাকে লিখতেই পারো। তো এটাকে দেখতে যদি একটা এরকম একটা স্ট্রাকচার যদি থাকে, স্মলারটা অনেকটা বড়, এবিটা তার তুলনায় অনেকটা ছোট, তো দূর থেকে দেখতে এটা অনেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মতো আসছে। তো তুমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ফর্মুলাকে তুমি ইউজ করে তুমি এই যে পোর্শনটা যেটা এখানে তৈরি হয়েছে তার এরিয়াটাকে তুমি লিখতেই পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা এলো হচ্ছে হাফ আর স্কয়ার থিটা। তো কেপলার সেকেন্ড ল কি বলছে না এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট মানে dAdt কনস্ট্যান্ট। তাহলে as dAdt is equal to constant, তাহলে খুব ভালো করে বোঝো হাফ আর স্কয়ার থিটা এটাকে এবার যদি আমি ddt করতে চাই তাহলে এরিয়া এর জায়গাতে এবার আমি লিখছি ddt of half r square theta is equal to constant। এবার হাফ হচ্ছে কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ওকে ডেরিভেটিভের বাইরে আনছি। আর খুব একটা ইম্পর্টেন্ট কথা বলছি, মনে রাখবে এটা, যে এই প্ল্যানেটারি মোশনের ক্ষেত্রে মানে ইলিপ্টিক্যাল অরবিটে যে প্ল্যানেটারি মোশনের জন্য রেডিয়াসের লেন্থ ভ্যারি করছে, যার জন্যই for that very reason we are considering the average radius not the radius। এই অ্যাভারেজ রেডিয়াসটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে। তার কারণ যত রেডিয়াস আছে সবকটাকে সাম করে আমরা তার যে ফ্রিকোয়েন্সি সেটা দিয়ে আমরা ডিভাইড করি, ফ্রিকোয়েন্সি মানে নাম্বার অফ রিপিটেশন, সেটা দিয়ে আমরা ডিভাইড করেছি, তো যার জন্য আমরা অ্যাভারেজ রেডিয়াস পেয়েছি। এই অ্যাভারেজ রেডিয়াসটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে, রেডিয়াসটা কিন্তু ভ্যারি করছে। তাহলে আমরা আর স্কয়ারকেও বাইরে রাখতে পারি, তাহলে শুধু পড়ে রইল ডি থিটা ডিটি। তাহলে হাফ তারপর আর স্কয়ার, এই ডি থিটা ডিটি মানে র্যাড পার সেকেন্ড,
ডি থিটা ডিটি ইউনিট হচ্ছে র্যাড পার সেকেন্ড হুইচ ইজ দ্য অ্যাঙ্গুলার স্পিড। ঠিক আছে, তাহলে ডি থিটা ডিটির জায়গাতে আমরা কি ইউজ করব, ওমেগা, মানে অ্যাঙ্গুলার স্পিড, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অনেকগুলো নাম ছিল বলেছিলাম সার্কুলার মোশন পড়ানোর সময়। তাহলে ডি থিটা ডিটির জায়গা আমরা লিখছি ওমেগা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমরা এবার এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। যেটা আমরা পেয়েছি এটাকে বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাতে কি হবে, স্ট্রাকচারটা r স্কয়ার ওমেগা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তারপর এই যে রাইট সাইডে যে কনস্ট্যান্টটা রয়েছে, এই কনস্ট্যান্টকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি আর একটা নতুন কনস্ট্যান্ট তৈরি হবে, তাহলে ব্যাপারটা তো সেই কনস্ট্যান্টই থাকছে। এখানে তো নিশ্চয়ই লিখবো না যে নিউ কনস্ট্যান্ট, এরকম তো নিশ্চয়ই লিখবো না। এবার ধরো প্ল্যানেটটা যেটা রিভলভ করছে, ওই প্ল্যানেটের মাস সাপোজ ধরো স্মল m। এবার যদি আমি বোথ সাইডে স্মল m দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে কি দাঁড়াচ্ছে, স্মল m দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে m r স্কয়ার ওমেগা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার কারণ রাইট সাইডে যে কনস্ট্যান্ট রয়েছে, প্ল্যানেটের মাসের তো কোনো চেঞ্জ হচ্ছে না, তো প্ল্যানেটের মাস দিয়ে আমি কনস্ট্যান্টকে মাল্টিপ্লাই করেছি, তো ওটা আরেকটা কনস্ট্যান্ট, তাহলে ব্যাপারটা সেই কনস্ট্যান্টই থাকছে। এখানে নিশ্চয়ই আমরা ওরকম লিখবো যে নিউ কনস্ট্যান্ট, আনাদার কনস্ট্যান্ট, এরকম আমরা মানে সুস্থ অবস্থায় নিশ্চয়ই এই ধরনের টার্ম আমরা ইউজ করবো না। তো যার জন্য রাইট সাইডে আমরা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট এরকমই আমরা লিখবো। এবার এখানটা খুব সুন্দর মজার জিনিস এসছে, ঠিক আছে, আমি আগে একটুখানি বোঝাই তাহলে বুঝতে পারবো। ধরো কোন একটা প্ল্যানেট আছে, দেখতে পাচ্ছ আশা করি। এই প্ল্যানেটটা ধরো একটা স্ফেরিক্যাল স্ট্রাকচার, এটা আমাদের আর্থকেই তুমি ধরতে পারো, অসুবিধা নেই কিছু। এবার ও যখন এইভাবে যখন স্পিন করবে, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু দ্য অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার অফ মাস, ও সেন্টার অফ মাস দিয়ে এই অ্যাক্সিসটা পাস করেছে, দেখে বুঝতে পারছো। তার রেসপেক্টে যখন স্পিন করবে তখন ওর মোমেন্ট অফ ইনার্শিয়া 2/5 mr স্কয়ার। আমরা এটা রোটেশনাল মেকানিক্স পড়ার সময় আমরা দেখেছিলাম, যেটা মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 2/5 mr স্কয়ার। তাহলে আর্থ যখন নিজের আর্থের যে ডিউরেনাল মোশন যেটা আছে 24 আওয়ার্স, তো এই 24 ঘন্টাতে আর যে ওর অ্যাক্সিসের রেসপেক্টে এই যে স্পিন করছে, এই স্পিনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 2/5 mr স্কয়ার, ঠিক আছে। কিন্তু এবার ধরো আমি আর্থকে একটা রেডিয়াসের রেসপেক্টে এইভাবে ধরো আমি ঘোরাচ্ছি, মানে রিভলভ করাচ্ছি, এইভাবে ধরো আর্থ ঘুরছে, ঠিক আছে। এইভাবে ধরো আমি আর্থকে ঘোরাচ্ছি আর রেডিয়াসের রেসপেক্টে এইভাবে ধরো ঘুরছি, মানে তোমার 365 ডেজে আর্থ যেরকম ভাবে রিভলভ করে সানকে যেরকম ভাবে রিভলভ করছে, এই যে মোশনটা, এই মোশনটার ক্ষেত্রে যদি আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া কনসিডার করতে হয়, তাহলে কিন্তু আমাকে তখন এই টোটাল, মানে বুঝতেই পারছো অ্যাভারেজ রেডিয়াস অলমোস্ট 15 crores কিলোমিটার হচ্ছে অ্যাভারেজ রেডিয়াস সান টু আর্থের। তো এই টোটাল যতটা এরিয়া ফর্ম হচ্ছে তার রেসপেক্টে কিন্তু আর্থ অলমোস্ট একটা পয়েন্ট অবজেক্টের মতো কিন্তু বিহেভ করছে। তো সেক্ষেত্রে ওর রিভলিউশনের জন্য যে মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটা সিম্পলি ওর মাস ইনটু অ্যাভারেজ রেডিয়াস স্কোয়ার। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আর যখন স্পিন করছে, ধরো স্পিনের জন্য এরকম ভাবে স্পিন করছে,
সেই স্পিন করার জন্য যদি মোমেন্ট অফ ইনার্শিয়া নিতে হয় তাহলে সেক্ষেত্রে 2/5 mr², যেরকম আমরা ইউনিফর্ম স্ফিয়ারের ক্ষেত্রে ধরি, ইউনিফর্ম সলিড স্ফিয়ারের ক্ষেত্রে ধরি। কিন্তু এবার যখন ও রিভলভ করছে তখন আমাদের দেখতে হবে সে ইলিপ্টিক্যাল অরবিটেও যদি রিভলভ করে, এইভাবে ইলিপ্টিক্যাল মানে সার্কুলার অরবিটে ইলিপ্টিক্যাল অরবিটেও রিভলভ করছে, তাহলে অ্যাভারেজ রেডিয়াস ধরো স্মলার, তো তাহলে সেক্ষেত্রে ওর মোমেন্ট অফ ইনার্শিয়া আমাকে নিতে হবে ওর যে মাস ইন্টু অ্যাভারেজ রেডিয়াস স্কোয়ার মানে mr²। আর দেখো মোমেন্ট অফ ইনার্শিয়ার যে ইউনিট মানে কেজি মিটার স্কোয়ার সেটা কিন্তু একই আছে, বা ডাইমেনশনও কিন্তু একই আছে, সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে না কিছু। তাহলে সেইটাকে যদি আমি ধরি তাহলে এখানে এই যে mr², এই mr²টা দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আর্থ রোটেশন, ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া এখানে আর্থ রোটেশন, বা আমি যে কোনো একটা জেনারেলাইজ প্ল্যানেটকে নিয়ে করছি, তাহলে যে প্ল্যানেটকে আমি করছিলাম সেই প্ল্যানেটের যে রোটেশন যেটা হচ্ছে ইলিপ্টিক্যাল অরবিটে, সেই রোটেশনের জন্য মানে ডিভলিউশনের জন্য যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা সেটা হচ্ছে mr², ওটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে পেয়ে গেলাম, I, ক্যাপিটাল I, মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যাপিটাল I পেয়ে গেলাম, তারপর ওমেগা ওমেগার মতো থাকলো ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে I ওমেগা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার আমাকে বলো দেখি, সার্কুলার মোশন পড়েছো, এই I ওমেগা জিনিসটা কি? হোয়াট ইজ I ইনটু ওমেগা? What is I into omega? I মানে মোমেন্ট অফ ইনার্শিয়া, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড। তাহলে I আর ওমেগার প্রোডাক্টটা কি জিনিস, কোন ফিজিক্যাল কোয়ান্টিটি? I আর ওমেগার প্রোডাক্টটা কোন ফিজিক্যাল কোয়ান্টিটি? ভেরি গুড, অ্যাঙ্গুলার মোমেন্টাম। ভেরি গুড, অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে আমরা কি দেখছি, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে তাহলে কনস্ট্যান্ট হবে। তাহলে কেপলারস লস অফ প্ল্যানেটারি মোশনের সেকেন্ড ল, যেখানে এরিয়াল ভেলোসিটি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেই এরিয়াল ভেলোসিটি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্টের থেকে আমরা কাম আউট কি পেলাম, এরিয়াল ভেলোসিটি যে কনস্ট্যান্ট তার থেকে আমরা মানে কোন ফিজিক্যাল কোয়ান্টিটির তাহলে কনজারভেশন হচ্ছে না অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন হচ্ছে। কনস্ট্যান্ট মানেই তার কনজারভেশন হচ্ছে, নেট মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট, তার মানে কি মেকানিক্যাল এনার্জি তাহলে কনজারভেশন হচ্ছে, এখানেও ঠিক সেরকম ব্যাপার। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট, তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন হচ্ছে, তাহলে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম টেকস প্লেস। ঠিক আছে, তো এটাকে রেডি করবে ভালো করে, নোটের মধ্যে সুন্দর করে যেরকম ভাবে লেখা আছে ওইভাবে লিখবে, রেডি করবে। নেক্সট হচ্ছে এবার থার্ড লতে যাচ্ছি, এই টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব, এটা আমাদেরকে প্রুফ করতে হয় এক্সাম, এটাও একটা 3 মার্কসেরই কোয়েশ্চেন। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, বিশেষ করে সিবিএসসি বোর্ডের স্টুডেন্টদের একটু অ্যালার্জি থাকে অনেক বিষয়, যে সেটা হচ্ছে আর এই বছর তো আরো বেশি অ্যালার্জেটিক প্রবলেম, যে সেটা হচ্ছে রিডিউস সিলেবাসে এইটা নেই সেটা নেই ওটা নেই হ্যান্ড নেই ত্যান নেই অনেক কিছু নেই। কিন্তু দেখো একটা ব্যাপার হচ্ছে ওর মধ্যে ওই সিলেবাসের যে রিডিউস সিলেবাসে থাকে তার মধ্যে অনেক ক্লজ থাকে, শুধু তোমাদের স্ট্যান্ডার্ড বলে 11-12 স্ট্যান্ডার্ডের কথা আমি শুধু বলছি না, যে কোনো ক্ষেত্রে মনে করো ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে ধরো বা ম্যাকাউটের ক্ষেত্রে বলো, যেখানেই হোক না কেন সব জায়গাতে রিডিউস সিলেবাস ওরা যখন তৈরি করে তার মধ্যে অনেক ক্লজ থাকে। এবার তুমি তো বুঝতে পারবে না, তুমি ভাবলে যে ও স্যার পড়িয়েছে আমি পড়বো না, না পড়ে বেরিয়ে গেল। কিন্তু এটা সবসময় মাথায় রাখবে, আমরা যেই হই না কেন, আমি হই কি ম্যাথ যার কাছে পড়ছো, কি কেমিস্ট্রি যার কাছে পড়ছো, বায়োলজি যার কাছে পড়ছো, আমরা কিন্তু তোমাদেরকে ফালতু ব্যাগার খাটানোর জন্য কিন্তু আমরা কোনো সময় চেষ্টা করি। তো সেই জন্য যেগুলো পড়াবো তার মধ্যে থেকে কিন্তু আবার সাজেশন তৈরি করে আবার ও ঠিক আছে এটা নেই বাদ দিয়ে দিলাম, এরকম কিন্তু কোনো সময় করবে না। ঠিক আছে, যেগুলোকে পড়ানো হচ্ছে তার অনেক সময়তে অনেক বইতে এই কেপটার সার্কুলার প্রুফটা থাকে না, বা অনেক সময় স্টার দিয়ে অপশনাল বলে লেখা থাকে। বাট
যেটা দেখা গেছে যে স্কুলের যে এক্সাম যেটা হয় তাতে কিন্তু কেপলার থার্ড লর এই প্রুফটা বা কেপলার সেকেন্ড ল থেকে এই যে কোয়েশ্চেনটা যেটা আমি করালাম একটু আগে, এগুলো কিন্তু নলেজের জন্য তো ইম্পর্টেন্ট 100 বার, কিন্তু তাছাড়াও কিন্তু স্কুলের যে কোয়েশ্চেন যেটা হয়, মানে স্কুলের কোয়েশ্চেন বলতে আমি বলছি না যে স্কুল কোয়েশ্চেন করলে একমাত্র পড়ে সেরকম ব্যাপার না, বোর্ড কোয়েশ্চেন করলেও কিন্তু এই কোয়েশ্চেনগুলো কিন্তু করে। এবার কোয়েশ্চেন একবার দিয়ে দিলে তখন তো তুমি সেখানে গিয়ে তাদের সঙ্গে কোনো আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো না যে সে কেন দিয়েছেন হ্যান ত্যান, ওই জন্য অনেক অনেক হিডেন ক্লজ থাকে, তো সেজন্য যে জিনিসগুলো করাচ্ছি সেগুলোকে কিন্তু পড়ে যাবে, দয়া করে প্র্যাকটিস করবে। আচ্ছা, এবার থার্ড ল, তাহলে থার্ড লতে টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব, এটা কি করে হলো, এটাকে এবার আমরা প্রুফ করব। আচ্ছা, এটা হচ্ছে সান, সানের মাসকে এখানে এমএস ধরছি, মাস অফ দ্য সান। এটা হচ্ছে কোন একটা প্ল্যানেট, প্ল্যানেটের মাসকে আমরা ধরছি এমপি। এটা হচ্ছে ভিপি, মানে হচ্ছে ভেলোসিটি অফ দ্য প্ল্যানেট, লিনিয়ার ভেলোসিটি অফ দ্য প্ল্যানেট, যে কোনো একটা পজিশন থেকে, ঠিক আছে, যে কোনো একটা পজিশন থেকে ট্যানজেনশিয়াল হচ্ছে ওর ডাইরেকশন, জানো এটা। স্মল আর ধরছি, এটা হচ্ছে অ্যাভারেজ রেডিয়াস, বারবার করে কিন্তু আমি টার্মটা মেনশন করছি, অ্যাভারেজ রেডিয়াস। এক্সামে কিন্তু ভুল করেও এখানে রেডিয়াস কিন্তু লিখবে না, রেডিয়াসের লেন্থ কিন্তু এখানে ভ্যারি করে প্ল্যানেটারি মোশনে, ঠিক আছে, এর জন্য রেডিয়াস ভুল করেও লিখবে না। তো যাই হোক, তো তারপরে এই যে প্ল্যানেটটা যে সানের চারপাশে যে রিভলভ করছে, এই যে অ্যাঙ্গুলার মোশনটা বা সার্কুলার মোশনটা যেটা ডেপিট করছে, সে ডেপিট করার জন্য ওর যে নেসেসারি ফোর্স সেটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, and this necessary centripetal force will be supplied by the gravitational force between the sun and the planet. সান আর প্ল্যানেটের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন, সেখান থেকেই ও নেসেসারি সেন্ট্রিপেটাল ফোর্সটাকে পাবে। তো তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স কি ছিল নিশ্চয় মনে আছে, এমভি স্কয়ার বাই আর। তাহলে আমি কি লিখছি দেখো, এমপি ভিপি স্কয়ার বাই আর, ঠিক আছে, এমভি স্কয়ার বাই আর না লিখে আমি লিখলাম এমপি ভিপি স্কয়ার বাই আর। বুঝতেই পারছো, কারণ এখানে হচ্ছে টার্গেট অবজেক্ট বা টার্গেট মাস হচ্ছে মাস অফ দ্য প্ল্যানেট, তার ভেলোসিটি হচ্ছে ভিপি, লিনিয়ার ভেলোসিটি ভিপি, অ্যাভারেজ রেডিয়াস হচ্ছে স্মলার। তাহলে এই সেন্ট্রিপেটাল ফোর্সটাও কোথা থেকে পেয়েছে না গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে। তাহলে ক্যাপিটাল জি, তারপর এমএস, তারপর এমপি, তারপর স্মল আর স্কয়ার। দেখো আমি এখানে ইচ্ছে করলে এই সানের মাসটাকে ক্যাপিটাল এম ধরতে পারতাম, প্ল্যানেটের মাসটাকে আমরা স্মল এম ধরতে পারতাম, কিন্তু সবসময় দেখো এমএস মানে মাস অফ দ্য সান, এমপি মানে মাস অফ দ্য প্ল্যানেট, ভিপি মানে ভেলোসিটি অফ দ্য প্ল্যানেট। তো তুমি যত এরকম ধরনের মানে এমন টার্ম ইউজ করবে যাতে করে এক্সামিনারেরও পেপার চেক করার সময় চট করে বুঝতে সুবিধা হয়। তুমি এগুলো কিন্তু তোমাকে, আমরাও যখন নিজেরা পড়াশোনা করতাম তখন এগুলো কিন্তু আমরাই কিন্তু নিজেরা ইউটিলাইজ করতাম, এই টার্মগুলো নিজেরা বুঝে বুঝে করতাম। তাই এটা সবসময় তুমি এটা মাথায় রাখবে যে সেটা হচ্ছে একটা লোককে তুমি যিনি পেপার চেক করছেন তাকে তুমি যত বেশি সাইকোলজিক্যালি যত বেশি হেল্প করতে পারবে, তত তোমার সেখানে থিওরিটিক্যাল মার্কসটা বা তোমার অনেক বেশি মানে পাওয়ার সম্ভাবনাটা বাড়ে। কারণ কিছু কিছু কোয়েশ্চেন থাকে যে কোয়েশ্চেনগুলো মনে করো ডেরিভেশন না, সিম্পল ধরো একটা 2 মার্কসের কোয়েশ্চেন দিয়েছে, মানে তোমার সায়েন্টিফিক এক্সপ্লেনেশন বা এই ধরনের কোনো কিছু একটা কোয়েশ্চেন হয়তো দিয়েছে, তো যেখানে ধরো 2 মার্কসের মধ্যে তোমাকে হয়তো 1.5 দিয়ে দেওয়ার চান্স আছে বা 1 দিয়ে দেওয়ার চান্স আছে, কিন্তু মানে এক্সামিনারকে তুমি যদি একটু সন্তুষ্ট করে চলো, যিনি পেপার চেক করছেন তাকে যদি তুমি হেল্প করে চলো, তো এই প্রেজেন্টেশনগুলো সেখানে একটা খুব ভাইটাল রোল প্লে করে,
ঠিক আছে, তো এগুলো একটুখানি ওবে করার চেষ্টা করো। তাহলে দেখো বোথ সাইডে এমপি বাই স্মল আর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে শুধু থাকছে ভিপি স্কয়ার জিএমএস বাই স্মল আর। এবার দেখো একবার যদি ঘুরে আসে টোটালটা, তাহলে কতটা ডিসটেন্স ও কভার করছে, 2 পাই আর মানে সার্কামফারেন্স। এই ডিসটেন্সটা কভার করতে, সার্কামফারেন্সটা কভার করতে ওর সাপোজ ক্যাপিটাল টি টাইম লাগছে, ঠিক আছে, তাহলে 2 পাই আর বাই ক্যাপিটাল টি এটা হচ্ছে তাহলে অ্যাভারেজ লিনিয়ার ভেলোসিটি, স্মল আরটা হচ্ছে অ্যাভারেজ রেডিয়াস। এবার তোমার মনে হতেই পারে যে স্যার এখানে তো ইলিপ্টিক্যাল অরবিট, তাহলে কি করে আপনি 2 পাই আর ধরছেন? তার জন্য এই যে স্মল আরটাকে বলেই দিয়েছি যে ওটা অ্যাভারেজ রেডিয়াস, ঠিক আছে। কোথাও ধরো তোমার রেডিয়াস r1, কোথাও রেডিয়াস r2, কোথাও রেডিয়াস r3, এইভাবে ধরো r1 প্লাস r2 প্লাস r3 প্লাস ডট ডট আপ টু rn অবধি সাম করলাম, করে যতবার আমি রেডিয়াসের আমি স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু নিয়েছি সেটাকে সাপোজ ধরো n নাম্বার আমি স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু নিয়েছি, তাহলে ডিভাইড বাই n করলাম, করে অ্যাভারেজ যে রেডিয়াসটা আমি পেলাম সেটাকে আমি একটা ইমাজিনারিলি একটা সার্কুলার পাথ ধরে নিচ্ছি, মানে এটা আমি ধরছি না, এইভাবেই ধরা হয়, ঠিক আছে। তো যার জন্য এটাকে তুমি একটা সার্কুলার মোশনের মতো করে, তাহলে অ্যাভারেজ রেডিয়াস ওই জন্য আমরা এই টার্মটাকে ইউজ করছি। তাহলে এই যে 2 পাই আর যেটা সেটা হচ্ছে অ্যাভারেজ যে ডিসটেন্সটা, তাহলে ও যেটা কভার করছে সার্কামফারেন্সটা সেটা হচ্ছে 2 পাই আর ওর যে টাইমটা লাগছে মানে টাইম পিরিয়ড ফর ওয়ান কমপ্লিট রিভলিউশন সেটা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে 2 পাই আর বাই ক্যাপিটাল টি হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ লিনিয়ার ভেলোসিটি। তাহলে তার স্কোয়ার আছে, তাহলে এখানে স্কোয়ার লিখলাম ইজ ইকুয়াল টু জিএমএস বাই স্মল আর। তাহলে এখান থেকে আসছে 4 পাই স্কোয়ার আর স্কোয়ার বাই টি স্কোয়ার ইজ ইকুয়াল টু জিএমএস বাই আর। তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার বাই জিএমএস ইনটু আর কিউব। এখানে দেখো 4 কনস্ট্যান্ট কোয়ান্টিটি, পাই কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ক্যাপিটাল জি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ms হচ্ছে মাস অফ দ্য সান, অল দিস থিংস আর কনস্ট্যান্ট। তাহলে এই 4 পাই স্কয়ার বাই gms হচ্ছে কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তাহলে এটা যদি কনস্ট্যান্ট কোয়ান্টিটি হয়ে যায়, তাহলে এবার নেক্সট স্টেপে গিয়ে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব। ঠিক আছে, তাহলে হয়ে গেল থার্ড লটাকে আমরা প্রুফ করলাম। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, অনেক সময় আমি দেখবে তোমাদেরকে একটা নোটের মধ্যে ছোট একটা জিনিস পাঠিয়েছি যে মাস অফ দ্য সান অনেক সময় ক্যালকুলেট করতে দেয়, তো তখন কি করে ক্যালকুলেট করবে? তো এই এক্সপ্রেশনটাকে একটু মনে রাখবে, টি স্কয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কয়ার বাই জিএমএস ইনটু আর কিউব। এইটাকে একটুখানি খেয়াল রাখবে। এখান থেকে দেখো মাস অফ দ্য সান তুমি কিন্তু পেয়ে যাচ্ছ, এমএস ইজ ইকুয়াল টু 4 পাই স্কয়ার আর কিউব বাই জিটি স্কয়ার। ঠিক আছে, ধরো তুমি যদি আর্থের রেসপেক্টেই করো, তাহলে আর্থের স্মল আর মানে অ্যাভারেজ যে ডিসটেন্সটা যেটা আছে সান টু আর্থ, সেটা তো আমি বললামই একটু আগে, অ্যাভারেজ রেডিয়াসটা অলমোস্ট 15 ক্রোরস কিলোমিটার। তো সেখান থেকে তুমি মিটারে কনভার্ট করবে, স্মল আর পেয়ে যাবে। ক্যাপিটাল টি হচ্ছে তোমার নিয়ারলি 365 ডেজ। একবার আমি ক্যালকুলেশনের সময় আমি বলেও দিয়েছিলাম সার্কুলার মোশন পড়ানোর সময় 365 ডেজকে তুমি যদি সেকেন্ডে কনভার্ট করো তাহলে 365 ডেজ, তাহলে এবার ডেজ থেকে আর এ কনভার্ট করার জন্য ইন্টু 24 আওয়ার্স, তার থেকে আবার সেকেন্ডে কনভার্ট করার জন্য ইন্টু 60 যদি তুমি করো তাহলে নিয়ারলি 3 × 10⁷ সেকেন্ডের কাছাকাছি একটা ভ্যালু পাওয়া যায়। তো যাই হোক, তো তাহলে তুমি এই এক্সপ্রেশনের থেকে মাস অফ দ্য সানটাকে তুমি ক্যালকুলেট করতে পারো। তাহলে আবার থার্ড ল যেটাকে আমি বোঝালাম যে এই টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব কি করে হয়েছে, এটা বুঝতে পেরেছো কিনা, ওয়েদার আন্ডারস্টুড আর নট, আমাকে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে লিখে জানাও।
अच्छा, yes sir, understood. Sir, can we prove that angular momentum is conserved from Kepler's second law of planetary motion as I sent in group? Can we prove that angular momentum is conserved from? হ্যাঁ হ্যাঁ, তাই তো করলাম আমরা সেকেন্ড ল অফ প্ল্যানেটারি মোশন থেকে, তো আমরা সেটাই করলাম। আচ্ছা, তুমি গ্রুপে কি পাঠিয়েছো আমি দেখিনি, আমি দেখে নিচ্ছি পরে। হ্যাঁ শানি, আমি দেখেছি তুই গ্রুপে যেটা পাঠিয়েছিস, করতে পারিস, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা সেটা হচ্ছে একটু স্টেটমেন্ট লিখে নিস, ঠিক আছে? একটু স্টেটমেন্ট লিখে নিস, কারণ আমি যেভাবে প্রুফ করালাম ইন জেনারেল এরকমভাবে প্রুফটাই করা হয় ইউজুয়াল। তুই যেটা করেছিস তো লজিক্যালি কারেক্ট, কোনো অসুবিধা নেই, বাট ওই 360টাতে একটুখানি আপত্তি করতে পারে, তার কারণ 360 ডিগ্রি যেটা যেভাবে তুই করেছিস আর কি, ওই জন্য একটুখানি এক্সামিনারের একটু আনইজি ফিলিংস থাকতে পারে। তো স্টেটমেন্ট লিখে করিস, তবে চেষ্টা করিস আমি যেভাবে প্রুফ করিয়েছি ওইভাবে করার জন্য। তার কারণ ওটা কিন্তু মানে দেখ, ওখানে সিজিএস এসআই বা কোনো কিছু কিন্তু আমি ধারিনি, কিন্তু যখনই তুই এখানে নিউমেরিক ডেটা ইউজ করছিস, যেরকম তুই এখানে ইউজ করেছিস 360 বলে, ঠিক আছে, মানে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার, মানে থিটার জন্য এরিয়াটা কত, তা তখন সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, মানে পার্ট মার্কিংয়ের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমার মতে রিস্ক না নেওয়াটাই ভালো। তো লজিক্যালি ঠিক আছে, মানে তুই যদি এটা আমাকে যদি করে দিস তো আমি তোকে ফুল মার্কস দিয়ে দেবো, কিন্তু আবার বুঝিস তো মানে বোর্ডের যারা পেপার চেক করেন তাদের কাছে কিছু ম্যানুয়াল থাকে, তো মানে স্কুলের এক্সামের ক্ষেত্রেও তাই, তো তখন আবার অনেক সময় সমস্যা হতে পারে আর কি। ঠিক আছে, যেহেতু এখানে মানে একটা পিওরলি ম্যাথমেটিক্যাল একটা অ্যাপ্রোচ মতো হয়েছে, তো সেটাকে একটুখানি মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে কেপলারস লস অফ প্ল্যানেটারি মোশন এই পার্টটা হচ্ছে আমরা দেখলাম। নেক্সট আজকে আমরা যে পার্টটা করব সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটি। এই এসকেপ ভেলোসিটি ব্যাপারটা ঠিক কি জিনিস? It is a minimum velocity with which an object should be projected from the surface of any planet in such a way that it cannot return back to the planet by its own effort. ঠিক আছে, একটু তাড়াতাড়ি বলে ফেললাম, ওটা ভেঙে বলি। কি বললাম সেটা হচ্ছে it is a minimum velocity with which an object should be projected from the surface of a planet, যে কোনো প্ল্যানেটের থেকে হতে পারে, সেটা ফ্রম দ্য সারফেস অফ আ প্ল্যানেট ইন সাচ আ ওয়ে, ঠিক আছে, যে এমনভাবে আমি ওকে প্রজেক্ট করছি যে যাতে করে ও নিজে আর ফেরত আসতে পারবে না, ইট ক্যান নট রিটার্ন ব্যাক বাই ইটস ওন এফর্ট, ও নিজে ফেরত আসতে পারবে না। তো তাহলে পরে আমি ওকে পাঠাচ্ছি কোথায়? পাঠাচ্ছি অনেক দূর বলতে ম্যাথমেটিক্স অনেক দূর বলতে কি বোঝে না, ইনফাইনাইট ডিস্টেন্সে তুমি পাঠিয়ে দিচ্ছ। কোত্থেকে পাঠাচ্ছি না, ফ্রম দ্য সারফেস অফ দ্য প্ল্যানেটের সারফেস থেকে আমি পাঠাচ্ছি। তো তাহলে কিসের চেঞ্জ তুমি করছো? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির আমি চেঞ্জ করছি। কিসের চেঞ্জ করছি? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির আমি চেঞ্জ করছি। এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ আমি কিভাবে করছি
দেখি কিভাবে আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল চেঞ্জ করছি। তাহলে দুটো পয়েন্ট নিচ্ছি, একটা হচ্ছে অন দ্য সারফেস, এটা হচ্ছে অন দ্য সারফেস অফ দ্য প্ল্যানেট। তাহলে সারফেস অফ দ্য প্ল্যানেটে কিরকম হবে ব্যাপারটা, এখানে একটা ছোটখাটো একটা প্ল্যানেট ড্র করলাম। তো প্ল্যানেটের মাস হচ্ছে ক্যাপিটাল এম। তো প্ল্যানেটের সারফেসের উপরে একটা অবজেক্ট রেখেছি, অবজেক্টের মাস হচ্ছে স্মল এম। তাহলে এই পজিশনে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কি হবে? সাপোজ এটাকে আমি নিচ্ছি u1 বা ui নিচ্ছি, মানে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি নিচ্ছি। তাহলে মাইনাস ফর্মুলা কি ছিল, g মাইনাস g m1 m2 বাই স্মল r। তাহলে মাইনাস g m1 এর জায়গাতে ক্যাপিটাল M নিচ্ছি, m2 এর জায়গায় স্মল m নিচ্ছি, বাই স্মল r। স্মল r হচ্ছে ডিসটেন্স বিটুইন देम, এখানে ডিসটেন্সটা হচ্ছে নাথিং বাট দ্য রেডিয়াস অফ দ্য প্ল্যানেট। এবার তুমি যদি বলো স্যার এখানে এর রেডিয়াসটা কত ক্যালকুলেট করতে হবে, অবজেক্টের রেডিয়াস এখানে ক্যালকুলেট করার কোনো দরকার নেই, অবজেক্টের ডাইমেনশনটা এখানে কোনোই ম্যাটার করছে না। ঠিক যেরকম ভাবে আমি তুমি আমাদের কারুর ডাইমেনশনই আর্থের ডাইমেনশনের রেসপেক্টে ম্যাটার করছে না, মানে নেগলিজিবল, ঠিক আছে, এক্সট্রিমলি নেগলিজিবল। তো এখানেও ঠিক ব্যাপারটা ছিল। তাহলে অন দ্য সারফেস অফ দ্য প্ল্যানেট এই হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এবার তুমি ওকে পাঠিয়ে দিয়েছো দূরে, অনেক দূরে পাঠিয়ে দিয়েছো, ফার অফ ডিসটেন্স তুমি পাঠিয়ে দিয়েছো, ইনফাইনাইট ডিসটেন্স অ্যাপার্ট তুমি করে দিয়েছো, ঠিক আছে। এখান থেকে তুমি পাঠিয়ে দিয়েছো, এই ডিসটেন্সটা হচ্ছে ওকে তুমি পাঠিয়ে দিয়েছো স্মল r ইজ ইকুয়াল টু ইনফিনিটিতে পাঠিয়ে দিয়েছো। এইখানে যেরকম তোমার স্মল r ইজ ইকুয়াল টু ক্যাপিটাল R ছিল, এবার তুমি ওকে পাঠিয়ে দিয়েছো কোথায়, স্মল r ইজ ইকুয়াল টু ইনফিনিটিতে পাঠিয়ে দিয়েছো। তাহলে সেক্ষেত্রে ফাইনাল কি দাঁড়াচ্ছে, ফর্মুলা আমাদের কি ছিল, আমাদের ফর্মুলা ছিল হচ্ছে মাইনাস g m1 m2 বাই স্মল r। এটা ছিল আমাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন। তাহলে স্মল r এর ভ্যালু যদি আমি ইনফিনিটি পুট করি এখানে, তাহলে ক্যাপিটাল U, দ্যাট ইজ দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, বিকামস 0। ঠিক আছে। তো তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কতটা হবে, ডেল্টা U ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে 0 মাইনাস মাইনাস g ক্যাপিটাল M স্মল m বাই ক্যাপিটাল R। তাহলে আসছে g ক্যাপিটাল M স্মল m বাই ক্যাপিটাল R। এটা তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে। এবার অবজেক্টটাকে আমি একটা সার্টেন ভেলোসিটি দিয়ে আমি প্রজেক্ট করছি, তার মানে অবজেক্টটাকে আমি কি, মানে কোন টাইপের এনার্জি আমি ওকে প্রোভাইড করেছি, ঠিক আছে। ইফ দ্য অবজেক্ট ইজ প্রজেক্টেড উইথ আ সার্টেন ভেলোসিটি, which means we are providing it some kinetic energy, ঠিক আছে। আমরা অবজেক্টটাকে কিছু কাইনেটিক এনার্জি প্রোভাইড করছি। সেই যে কাইনেটিক এনার্জিটা, সেই কাইনেটিক এনার্জিটা আমরা দিচ্ছি, ও ইনফাইনাইট ডিস্টেন্স অবধি রিচ করতে পেরেছে। খুব ভালো করে শোনো আমি কি বলছি, ইনফাইনাইট ডিস্টেন্স অবধি রিচ করতে পেরেছে। তাহলে ইনফাইনাইট ডিস্টেন্স অবধি রিচ করতে পেরেছে মানে ওটাই হচ্ছে ওর হাইয়েস্ট অর এক্সট্রিম লিমিট। তার মানে ওখানে গিয়ে অবজেক্টের ভেলোসিটি 0 হয়ে গেছে। আমি যদি বলি যে আমি পেনটাকে এমনভাবে উপরের দিকে ছুড়লাম 10 ফুট অবধি উঠতে পারলো, ঠিক আছে, ইট ক্যান রিচ আপ টু আ হাইট অফ 10 ফিট, নট মোর দ্যান দ্যাট। তার মানে 10 ফিট হাইটে গিয়ে ওর ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে। তার মানে 10 ফিট হাইটে গিয়ে ওর কাইনেটিক এনার্জিও 0 হয়ে যাচ্ছে। ভেলোসিটি 0 হয়ে যাওয়া মানে করসপন্ডিং কাইনেটিক এনার্জিও 0 হয়ে যাওয়া। তাহলে আমি যখন অবজেক্টটাকে প্রজেক্ট করছি, তাহলে কিরকম দাঁড়াচ্ছে দেখ, ki মানে হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, দ্য মোমেন্ট অফ প্রজেকশন অফ দ্য অবজেক্টটাকে যখন বডিটাকে আমি প্রজেক্ট করছি, তখন ওর কাইনেটিক এনার্জি কত আছে, সেটা হচ্ছে হাফ m v e স্কয়ার।
ঠিক আছে, কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন কি হাফ এম ভি স্কোয়ার, আমি এখানে ভি স্কোয়ার লিখেছি। ভিই কেন লিখেছি? ফর এসকেপ ভেলোসিটি। ঠিক আছে, ভিই লিখেছি এসকেপ ভেলোসিটিটাকে বোঝানোর জন্য। এবার ফার অফ ডিস্টেন্সে গিয়ে, মানে এখানে ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে ওর ওই অবজেক্টের রেস্টে চলে আসছে, তার মানে ফাইনাল কাইনেটিক এনার্জি হল 0। তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি 0। তাহলে কাইনেটিক এনার্জি চেঞ্জ ওর কত হচ্ছে ডেল্টা কে? সেটা তাহলে ওর হচ্ছে, এখানে আমি যেহেতু ডেল্টা সিম্বল ইউজ করা মানে এটা সবসময় মনে রাখবি যে যেন যে ডেল্টা সিম্বল ইউজ করা মানে হচ্ছে জাস্ট চেঞ্জটাকে ডিনোট করা, মানে ওর ভ্যালুটা। তো তাহলে এখানে চেঞ্জ কতটা হচ্ছে? প্রথমে ছিল হাফ এম ভি স্কোয়ার, তারপরে হয়েছে 0, তাহলে চেঞ্জ হয়েছে কত? হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে চেঞ্জ। তাহলে এখানে ঘটনাটা যেটা ঘটেছে, যে অ্যামাউন্টের পোটেনশিয়াল এনার্জি, দেখ ইনিশিয়াল পোটেনশিয়াল, আচ্ছা একটা জিনিস আমাকে বলতো, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি গ্রেটার না ফাইনাল পোটেনশিয়াল এনার্জি গ্রেটার? ভালো করে খেয়াল কর, সাইনটাকে কনসিডার করবি। ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি গ্রেটার ছিল নাকি ফাইনাল পোটেনশিয়াল এনার্জি গ্রেটার? হুইচ পোটেনশিয়াল এনার্জি ইজ গ্রেটার, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি আর ফাইনাল পোটেনশিয়াল এনার্জি, মানে কোন পোটেনশিয়াল এনার্জি এখানে গ্রেটার? এটা বল দেখি, তারপরে এটাকে নেক্সট পার্টটাকে আমি বোঝাতে পারবো। বল। Out of initial gravitational potential energy and final gravitational potential energy, which one is greater? হ্যাঁ, ভেরি গুড, ফাইনালটা হচ্ছে গ্রেটার। কেন ফাইনালটা গ্রেটার? কারণ ফাইনালটা হচ্ছে 0 আছে আর ইনিশিয়ালটার আগে একটা নেগেটিভ সাইন আছে। যাক, অ্যালজেব্রিক সেন্সটুকু আছে। থ্যাংক ইউ। তাহলে ফাইনালটা গ্রেটার মানে তার মানে ওর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি তাহলে ইনক্রিজ করেছে। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি তাহলে ইনক্রিজ করেছে, তাহলে নেট মেকানিক্যাল এনার্জি তো কনজার্ভড। তাহলে যে অ্যামাউন্টের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ও ইনক্রিজ করবে সেই অ্যামাউন্টেরই ওর কাইনেটিক এনার্জি ডিক্রিজ করবে। তাহলে ইনক্রিজ ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু ডিক্রিজ ইন ইটস কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ওই অ্যামাউন্টেরই ওর ডিক্রিজ করবে। তাহলে কাইনেটিক এনার্জি কতটা ডিক্রিজ করেছে? যেটাকে আমি লিখেছি এই অ্যামাউন্টের, তাহলে কাইনেটিক এনার্জি ডিক্রিজ করেছে। তাহলে গেইন ইন, তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি লস ইন কাইনেটিক এনার্জি is equal to gain in gravitational potential energy, এইভাবে বলতে পারি। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, আমি নোটে যেভাবে করিয়েছি প্রবাবলি আমি হয়তো এই ইন্টিগ্রেশন করে ওয়ার্ক ডানটাকে ফাইন্ড করে করেছি, ওইভাবেও তোরা করলে করতে পারিস। ঠিক আছে, ওটাও আর একটা সেকেন্ডারি মেথড, এটার পরে আমি দরকারে বলে দেবো একবার, ওইভাবেও তোরা করলে করতে পারিস, বা এইভাবে যেভাবে আমি করাচ্ছি এইভাবেও করলে করতে পারিস। তাহলে লস ইন কাইনেটিক এনার্জি লস হয়েছে কতটা? না হাফ এম ভি স্কোয়ার। আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি গেইন করেছে কতটা? না জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর। তাহলে দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে ভিই ইজ ইকুয়াল টু আন্ডার রুট 2gm বাই আর। তাহলে এটা হলো আমাদের এসকেপ ভেলোসিটির এক্সপ্রেশন। ঠিক আছে, এবার একটা জিনিস গ্র্যাভিটেশন চ্যাপ্টার করার সময় আমরা পড়েছিলাম যে স্মল জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। তো সেখান থেকে আমরা লিখতে পারি যে জিএম বাই ক্যাপিটাল আর, সেটা হচ্ছে আবার জি আর। জিএম বাই ক্যাপিটাল আর যেটা আমাদের রুটের মধ্যে এসছে, তো এই জিএম বাই ক্যাপিটাল আর কে আমরা জিআর দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এই এসকেপ ভেলোসিটিটাকে আমরা এইভাবে লিখতে পারি আন্ডার রুট, ভালো করে খেয়াল কর, জিএম বাই ক্যাপিটাল আর, তার মানে স্মল জি ইনটু ক্যাপিটাল আর, তার সঙ্গে একটা 2 আছে, তাহলে আন্ডার রুট 2gr। এই ফরম্যাটেও আমরা লিখতে পারি। ঠিক আছে, এবার আমাদের নিউমেরিক্যাল করার সময় যেরকম আমাদের কোয়েশ্চেন থাকবে, যেরকম আমাদের ডেটা ওরা প্রোভাইড করবে, সেরকম এক্সপ্রেশনই আমাদেরকে মানে ইউজ করতে হবে।
আর যদি আমাদের এসকেপ ভেলোসিটির এক্সপ্রেশন যদি আমাদেরকে থিওরিটিক্যাল কোয়েশ্চেনের মধ্যে যে ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ দ্য এসকেপ ভেলোসিটি, তখন আমাদের এটাও করতে হবে, তার সঙ্গে এটাকে লিখে আবার এটাও করতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর যেটা আমি বলছিলাম যে ওয়ার্ক ডান ফাইন্ড করেও করা যায়, সেটা কিরকম ভাবে, হাফ এম ভি স্কোয়ার, মানে আমি কাইনেটিক এনার্জি প্রোভাইড করেছি অবজেক্টটাকে। সাপোজ মনে করি অবজেক্টটাকে আমি এসকেপ ভেলোসিটি আমি দিতে চাইছি, তাহলে অবজেক্টটাকে আমি একটা কাইনেটিক এনার্জি প্রোভাইড করলাম, সেই কাইনেটিক এনার্জিটাকে ইউজ করে ও কি করবে, ওয়ার্ক ডান করবে। তাহলে ওয়ার্ক ডান মানে কি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এবার আমি যদি ওকে ইন্টিগ্রেট করি, তাহলে স্মল আর এর লোয়ার লিমিট কি হবে, ক্যাপিটাল আর, তার কারণ সারফেসে ছিল। আপার লিমিট কি হবে, ইনফিনিটি। আচ্ছা, ক্যাপিটাল এস এর জায়গাতে আমরা কি লিখবো, জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, তখন স্মল আর হচ্ছে এনি আরবিট্রারি ডিস্টেন্স বিটুইন অবজেক্ট এন্ড দ্য প্ল্যানেট। এখানে ক্যাপিটাল আর কিন্তু আমরা ইউজ করব। তারপর ডিআর ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট হচ্ছে ক্যাপিটাল আর, আপার লিমিট হচ্ছে ইনফিনিটি, যেরকম ছিল লোয়ার লিমিট ক্যাপিটাল আর আপার লিমিট ইনফিনিটি। ঠিক আছে, মানে এটা অ্যাকচুয়ালি স্মল আর এর ভ্যালুটাই দিয়ে আমাকে করতে হবে, বিকজ আমি এখানে স্মল আর এর রেসপেক্টে ইন্টিগ্রেট করছি। তাহলে কি দাঁড়াচ্ছে, ভি স্কোয়ার বাই 2, তখন স্মল এমটা বোথ সাইড থেকে ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে এখানে জিএমটা বাইরে থাকলো, ইন্টিগ্রেশনের মধ্যে থাকছে ডিআর বাই আর স্কোয়ার, লোয়ার লিমিট ক্যাপিটাল আর, আপার লিমিট হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করে লিমিট পুট করি, তাহলে কি দাঁড়াবে, এই ধরনের ইন্টিগ্রেশন লাস্ট ক্লাসে আমি করেছিলাম। যারা যারা লাস্ট ক্লাস অ্যাটেন্ড করেছিল তাদের আশা করি মনে আছে। এখানে -1 বাই স্মল আর আসবে, তারপর লোয়ার লিমিট ক্যাপিটাল আর, আপার লিমিট ইনফিনিটি যদি আমি পুট করি, তাহলে -1 বাই ক্যাপিটাল আর আসবে। ঠিক আছে, আর স্মল আর যদি এটা থাকতো তাহলে তো শুধু স্মল আরই আসতো। আচ্ছা, তো তাহলে এখানে এসকেপ ভেলোসিটি, আচ্ছা এখানে একটা জিনিস একটুখানি আমার ভুল হয়েছে, তাহলে 1 বাই ইনফিনিটির আগে যেহেতু আছে, তাহলে 0 মাইনাস মাইনাস এইরকম হবে। তাহলে ভি স্কোয়ার বাই 2, হ্যাঁ তাহলে এখানে আসছে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে জিএম বাই আর। ঠিক আছে, ইন্টিগ্রেশনটা একবার করে দেখাচ্ছি। ইন্টিগ্রেশন ডিআর বাই আর স্কোয়ার, আর টু ইনফিনিটি আছে, তাহলে এখানে এটাকে এরকম ভাবে লিখতে হবে, আর টু দি পাওয়ার -2 dr, লোয়ার লিমিট ক্যাপিটাল আর, আপার লিমিট ইনফিনিটি। তাহলে আর টু দি পাওয়ার -2 প্লাস 1, নিচে -2 প্লাস 1, লোয়ার লিমিট ক্যাপিটাল আর, আপার লিমিট ইনফিনিটি। তাহলে -1 বাই স্মল আর, লোয়ার লিমিট ক্যাপিটাল আর, আপার লিমিট ইনফিনিটি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, -1 বাই ইনফিনিটি মাইনাস অফ মাইনাস, তারপর হচ্ছে 1 বাই ক্যাপিটাল আর। ঠিক আছে, স্মল আর এর জায়গায় ইনফিনিটি পুট করেছি, আর আবার স্মল আর এর জায়গাতে ক্যাপিটাল আর পুট করেছি। তাহলে 1 বাই ইনফিনিটি মানে কত, 0, তাহলে 0 প্লাস 1 বাই ক্যাপিটাল আর, তার মানে শুধুমাত্র 1 বাই ক্যাপিটাল আর। ঠিক আছে, তাহলে 1 বাই ক্যাপিটাল আর, তাহলে জিএম বাই ক্যাপিটাল আর, তাহলে এখানে দাঁড়াচ্ছে ভিই ইজ ইকুয়াল √2 জিএম বাই ক্যাপিটাল। এই হচ্ছে ইন্টিগ্রেশনটা দেখিয়ে দিলাম। এই ইন্টিগ্রেশনটা যদিও এক্সামে দেখানোর দরকার নেই, এই স্টেপটা থেকে ডাইরেক্ট তুমি এই স্টেপটাও করতে হবে না, এটা থেকে তুমি ডাইরেক্ট এই স্টেপে তুমি চলে আসতে পারো। এবার তোমার নিজের প্র্যাকটিসের জন্য, নিজের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তুমি একবার এই ইন্টিগ্রেশনটা একবার যদি মনে হয় রাফে তুমি করে একবার দেখিয়ে দিতে পারো। ঠিক আছে, তো এটাও এইভাবে এসকেপ ভেলোসিটি ফাইন্ড করা যায়। এবার তারপর তুমি এখান থেকে যেরকম দেখলে একটু আগে জিএম এর জায়গায়, জিএম বাই আর এর জায়গাতে জিআর আমরা পুট করছি, সেইভাবে তুমি করে এইটার এক্সপ্রেশন তুমি এরকম ভাবে
√2gr, এই এক্সপ্রেশনটা তুমি পেতে পারো। এরকম যেরকম ভাবে খুশি তুমি করতে পারো। ঠিক আছে, এখানে আমি ওয়ার্ক ডানের কনসেপ্টটাকে ইউজ করেছি, যে কাইনেটিক এনার্জি যেটা প্রোভাইড করা হয়েছে অবজেক্টটাকে, সেটা দিয়ে ওয়ার্ক ডান কমপ্লিট করেছে, বা ওরকম পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ করেও করতে পারো যেরকম করেছে। তো যাই হোক, এই যে এক্সপ্রেশনটা এসছে √2gr বা √2gm/R, এখানে যদি আমরা ভ্যালুগুলোকে পুট করি, ধরো আমি আর্থের রেসপেক্টে করছি, স্মল জি এর ভ্যালু ধরো নিয়ারলি 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার পুট করলাম, ক্যাপিটাল আর আর্থের অ্যাভারেজ রেডিয়াস 6400 কিলোমিটার, নিয়ারলি 6400 ইনটু 10 কিউব মিটারে কনভার্ট করলাম। করে টোরে যদি আমরা দেখি, তাহলে এই এসকেপ ভেলোসিটির ভ্যালু অলমোস্ট 11.2 কিলোমিটার পার সেকেন্ড হয়। এসকেপ ভেলোসিটির ভ্যালু 11.2 কিলোমিটার পার সেকেন্ড এর কাছাকাছি ভ্যালু পাওয়া যায়। তার মানে কোনো একটা অবজেক্টকে যদি আমি আর্থের সারফেসের থেকে একদম পার্মানেন্টলি যদি বাইরে যদি আমি বার করতে চাই, তাহলে পরে হচ্ছে আমাকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড ভেলোসিটি ওকে দিতে হবে, প্রোভাইড করতে হবে। এবার আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি, এটা AIEEE অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম, যেটাকে এখন আমাদের যেই মেন হয়েছে, জি মেন এক্সাম যেটাকে আমরা বলি। তো এটারই একবার একটা কোন একটা ইয়ারে, আমি প্রিভিয়াস ইয়ার যখন তোমাদেরকে করাবো জয়েন্টের ক্লাসে তখন দেখতে পাবে, তো একটা কোয়েশ্চেন দিয়েছিল, বলছে যেটা যে সেটা হচ্ছে ফ্রম দ্য সারফেস অফ দ্য when an object is projected from the surface of the earth at an angle of 30 degree, then the corresponding escape velocity is found to be 11.2 kilometer per second. What will be the escape velocity if the object is projected at an angle of 45 degree? একটা অবজেক্টকে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্ট করলাম আর্থের সারফেস থেকে, দেখলাম এসকেপ ভেলোসিটি রিকোয়ার্ড যে এসকেপ ভেলোসিটি সেটা 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে যদি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি ওকে প্রজেক্ট করি, তাহলে রিকোয়ার্ড এসকেপ ভেলোসিটি কত হবে? 11.2 কিলোমিটার পার সেকেন্ডই কি হবে, নাকি অন্য কিছু হবে? কমেন্ট বক্সে লেখো তো। আর লজিকটাও লিখবে, কোন লজিকের উপর বেস করে আনসারটা দিলে সেই লজিকটাও লিখবে। কোয়েশ্চেনটা আরেকবার রিপিট করছি, ইফ অ্যান অবজেক্ট ইজ প্রজেক্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ and it is observed that the required escape velocity is 11.2 kilometer per second, then what will be the required escape velocity if the object is projected at an angle of 45 degree from the surface of the earth? Shagnik লিখেছে same as escape velocity doesn't depend upon the angle or projection. জিজ্ঞাসা লিখেছে 11.2 cause it doesn't depend on angle. হ্যাঁ, একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। কতগুলো ইনফরমেশন তোমাকে এখান থেকে দেখতে হবে, ঠিক আছে? প্রত্যেকের আনসার ঠিক হয়েছে। তার কারণ আমরা এখানে যে এসকেপ ভেলোসিটির যে এক্সপ্রেশনটা আমরা এখানে দেখলাম, ঠিক আছে, এই এক্সপ্রেশনটা বলো কি এই এক্সপ্রেশনটা বলো, যে এক্সপ্রেশনটাই হোক না কেন, এখানে কোথাও কোনো থিটা মেনশন করা নেই। No existence of theta, that is angular projection. So the escape velocity does not depend on the angular projection. Moreover, it does not depend on the mass of the projected object. যে অবজেক্টটাকে আমি প্রজেক্ট করছি সেই অবজেক্টের মাসের উপরেও কিন্তু ডিপেন্ড করছে, ঠিক আছে? দেখো এখানে ক্যাপিটাল এম যেটা সেটা হচ্ছে মাস অফ দ্য প্ল্যানেট, কিন্তু যে অবজেক্টকে আমি প্রজেক্ট করছি সেই অবজেক্টের মাসের উপরেও কিন্তু ডিপেন্ড করছে। এবার তোমার মনে হতে পারে একই, তাহলে পরে আমি একটা হালকা জিনিসকে এসকেপ ভেলোসিটি দিতে চাইছি,
একটা হেভি জিনিসকে এসকেপ ভেলোসিটি আমি দিতে চাইছি, তাহলে আমার এনার্জি সেম লাগবে না? এনার্জির কথা আমি বলছি না, কিন্তু এনার্জি ডিফার করবে। কেন? তার কারণ তুমি যে এনার্জিটা দিচ্ছ, সেই যে কাইনেটিক এনার্জিটা, সেই কাইনেটিক এনার্জিটা তো হাফ mv স্কয়ার। আমি তো কাইনেটিক এনার্জির কথা বলছি না। যে অবজেক্টটাকে তুমি প্রজেক্ট করছো, সেই অবজেক্টটার মাসের উপরে তোমাকে যে এনার্জিটা প্রোভাইড করতে হবে, সেই এনার্জিটা প্রজেক্টেড অবজেক্টের মাসের উপর ডিপেন্ড করছে। কিন্তু উই আর টকিং অ্যাবাউট দ্য এসকেপ ভেলোসিটি। Escape velocity is not depending on the mass of the projected body. তো আমি একটা হাতিকে প্রজেক্ট করছি না একটা পিঁপড়েকে প্রজেক্ট করছি, তার উপরে এসকেপ ভেলোসিটি ডিপেন্ড করবে। বুঝে গেল ব্যাপারটা? তাহলে অ্যাঙ্গুলার প্রজেকশনের উপর ডিপেন্ড করছে না, আর কিসের উপর ডিপেন্ড করছে না? মাস অফ দ্য প্রজেক্টেড বডির উপরে ডিপেন্ড করছে না। এগুলোকে খেয়াল রাখবে। এসকেপ ভেলোসিটি কিন্তু এগুলোর উপর ডিপেন্ড করছে না। এখান থেকে কিন্তু 1 মার্কের কোয়েশ্চেন, এমসিকিউ এগুলো কিন্তু প্রায়ই আসে, একটু খেয়াল রাখো এই জিনিসগুলো। ঠিক আছে, তাহলে এসকেপ ভেলোসিটির ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এবার নেক্সট হচ্ছে, এবার আমরা যে পার্টটায় যাব সেটা হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট। হ্যাঁ, এসকেপ ভেলোসিটি তোমাদের দেখবে যে নোটটা আমি দিয়েছি, ওখানে ওই সেকেন্ড যেরকম ওটাকে ধরে করা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমরা আর্টিফিশিয়াল স্যাটেলাইটকে নিয়ে একটু ডিসকাস করব। আচ্ছা, মাঝখানে কোনো টপিক আছে কিনা আমি একটুখানি দেখে নিই, কোনো টপিক বাদ পড়ে গেল কিনা। কারণ আর্টিফিশিয়াল স্যাটেলাইট হচ্ছে একদম লাস্ট টপিক। আমাদের আগের দিন ভেরিয়েশনটা করা হয়েছিল, ঠিক আছে। ভেরিয়েশন অফ স্মল জি আমাদের হয়ে গেছে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং জিনিস আর খুব ইজি। গ্র্যাভিটেশনে মোটামুটি আমাদের হয়েই গেছে আর কি, ঠিক আছে। তো আর্টিফিশিয়াল স্যাটেলাইট হচ্ছে আমাদের লাস্ট টপিক। এর মধ্যে কতগুলো সাব টপিক আছে। তো ধরো এইটা ধরো আর্থ, আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট। এটা একটা স্যাটেলাইট আছে, যেটা আর্থকে রিভলভ করছে। আর্থের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, আর স্যাটেলাইটের হাইটটা স্মল এইচ। আমরা অ্যাজ এ হোল উইথ রেসপেক্ট টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, স্যাটেলাইটের যে অরবিটাল রেডিয়াস সেটাকে আমরা স্মল আর ধরছি। মানে এখানে অ্যাকচুয়ালি স্মল আর যে জিনিসটাকে লিখলাম আমি, এই স্মল আরটা হচ্ছে অ্যাকচুয়ালি আর প্লাস এইচ, ক্যাপিটাল আর রেডিয়াস অফ দ্য আর্থ প্লাস হাইট অফ দ্য স্যাটেলাইট ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ। ঠিক আছে, ভেরি সিম্পল। স্যাটেলাইটকে আর এখানে রিভলভ করার জন্য যে সেন্টিপিটাল ফোর্সটা লাগছে, সেই সেন্টিপিটাল ফোর্সটা কে সাপ্লাই করছে? না গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য স্যাটেলাইট অ্যান্ড দ্য আর্থ। তাহলে
আমি আর্থের মাসটাকে ক্যাপিটাল এম নিচ্ছি, স্যাটেলাইটের মাসটাকে আমি স্মল এম নিচ্ছি। তাহলে সেন্টিপিটাল ফোর্স এম ভি স্কোয়ার বাই স্মল আর is equal to g capital M small m by small r square। এই যে v যেটাকে আমি লিখেছি এটা হচ্ছে অরবিটাল ভেলোসিটি, ঠিক আছে, যেটা হচ্ছে অরবিটাল ভেলোসিটি ট্যানজেনশিয়াল। আমি এটাকে একটু মানে টু গিভ ইট স্পেশাল অনার আমি এটাকে ভিও দিয়ে ডিনোট করছি, ভিও। তাহলে m বাই স্মল আর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে ভিও স্কয়ার is equal to g capital M by small r। তাহলে অরবিটাল ভেলোসিটি হচ্ছে আন্ডার রুট g capital M by small r। এই হচ্ছে অরবিটাল ভেলোসিটি। এবার তুমি এখানে r প্লাস h তুমি প্লেস করতেই পারো, অসুবিধা নেই কিছু। g ক্যাপিটাল M স্মল r এর জায়গাতে r প্লাস h লিখতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। এখানে একটা মজার জিনিস দেখো, এই অরবিটাল ভেলোসিটি অফ দ্য আর্টিফিশিয়াল স্যাটেলাইট ডাজ নট ডিপেন্ড অন দ্য মাস অফ দ্য স্যাটেলাইট। স্যাটেলাইটের মাসের উপর কিন্তু ডিপেন্ড করছে না, স্যাটেলাইটের মাস অলরেডি আগেই ক্যান্সেল আউট হয়ে চলে গেছে। এবার আমরা যেটা ফাইন্ড করব সেটা হচ্ছে টাইম পিরিয়ড অফ রিভলিউশন, ঠিক আছে, এই যে রিভলভ করছে তার টাইম পিরিয়ডটা কত। তাহলে 2 পাই স্মল আর divided by orbital velocity। তাহলে 2 পাই স্মল আর অরবিটাল ভেলোসিটি কত আছে আন্ডার রুট g m বাই স্মল আর। তাহলে 2 পাই divided by under root g m small r to the power 3 by 2। আশা করি বুঝতে পেরেছো। স্মল r এর পাওয়ার এখানে 1 আর এখানে ডিনোমিনেটরে অ্যাকচুয়ালি স্মল r টু দি পাওয়ার মানে ডিনোমিনেটর তার মানে নিউমারেটর স্মল r টু দি পাওয়ার হাফ সাম হয়ে গিয়ে স্মল r টু দি পাওয়ার 3/2 হয়েছে। তো এখানেও আমরা টাইম পিরিয়ডটাকে এইভাবে লিখতে পারি 2 পাই আন্ডার রুট gm স্মল r টার জায়গায় r প্লাস h হোল টু দি পাওয়ার 3/2। তো আমরা এইভাবে লিখতে পারি এটা। তাহলে দেখো টাইম পিরিয়ড অফ দ্য আর্টিফিশিয়াল স্যাটেলাইট এটাও কিন্তু তোমার স্যাটেলাইটের মাসের উপর কিন্তু ডিপেন্ড করছে না। অরবিটাল ভেলোসিটি বলো, টাইম পিরিয়ড বলো, যাই বলো না কেন সেটা কিন্তু স্যাটেলাইটের মাসের উপর কিন্তু ডিপেন্ড করছে না, ঠিক আছে। যদি হোক এটার মধ্যে না বোঝার কিছু নেই তাও আমাকে অফিসিয়ালি জিজ্ঞাসা করতে হয় বলে আমি জিজ্ঞাসা করছি যে অরবিটাল ভেলোসিটি আর টাইম পিরিয়ডটা যেটা বোঝালাম এটা বুঝতে পেরেছো কিনা, আন্ডারস্টুড অর নট আমাকে কাইন্ডলি লেখো। তারপর নেক্সট আর্টিফিশিয়াল স্যাটেলাইটের যে পার্টটা আছে অর্থাৎ মেকানিক্যাল এনার্জি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, ওই পার্টটাতে মুভ করবে। হ্যাঁ, তারপরে অনেকে আনসার দিয়েছো বেশ। এবার আমরা এনার্জি অফ মানে মেকানিক্যাল এনার্জি অফ আর্টিফিশিয়াল স্যাটেলাইটে আমরা মুভ করছি। আমরা ফার্স্টে
আর্টিফিশিয়াল স্যাটেলাইটের কাইনেটিক এনার্জিটাকে ফাইন্ড করব। কাইনেটিক এনার্জি কি করে ফাইন্ড করছি, সেই একই ব্যাপার, এইভাবে স্টার্ট করছি। Fc is equal to Fg, মানে required centripetal force is supplied by the gravitational force of attraction between the satellite and the earth. So Fc is equal to Fg, তাহলে centripetal force তার জন্য হচ্ছে mv square by r, gravitational force g capital M small m by r square। এবার এখানে কি করছি, সব ক্যান্সেল করব না, একটুখানি চালাকি করছি আমরা। mv স্কয়ার এর ভ্যালুটা দেখি কি আসছে। mv স্কয়ার আসছে g ক্যাপিটাল M স্মল m বাই স্মল r, ঠিক আছে। mv স্কয়ার এর ভ্যালুটা এটা আসছে। কেন এরকম ভাবে রাখলাম, কারণ কাইনেটিক এনার্জি মানে অ্যাকচুয়ালি হাফ mv স্কয়ার। তাহলে mv স্কয়ার যা পেয়েছি এটাকে যদি হাফ করে দিই তাহলে কাইনেটিক এনার্জি পেয়ে যাব। তাহলে এটা হয়ে গেল আমাদের স্যাটেলাইটের কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন। নেক্সট হচ্ছে, এবার আমরা দেখবো যে পোটেনশিয়াল এনার্জি কি হবে। পোটেনশিয়াল এনার্জি বলতে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তাহলে U is equal to minus G capital M into small m by small r, ঠিক আছে। যেরকম হয় পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা সেরকমই লিখলাম আমরা। ঠিক আছে, এটাকে যদি তোমার মনে হয় যে আমি ওয়ার্ক ডান মানে এই পোটেনশিয়াল এনার্জিটাকে, পোটেনশিয়াল এনার্জি ডেফিনেশন যেরকম থাকে যে কোন একটা সার্টেন একটা অবজেক্ট রয়েছে তাকে আমি ইনফাইনাইট থেকে কোন একটা সার্টেন পয়েন্টে আমি নিয়ে আসছি, আনার জন্য যে ওয়ার্ক ডানটা হচ্ছে সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। তো ওরকম ভাবেও তুমি ইন্টিগ্রেট করে করতে পারো, বাট তোমাকে সাফিসিয়েন্ট মার্কস এখানে দেবে না। টোটাল এনার্জি ফাইন্ড করার জন্য তোমাকে 2 থেকে 3 মার্কস বড় জোর দিলে দিতে পারে। তো সেখানে একটা বড় ইন্টিগ্রেশন করে আরো 2-3 মিনিট সময় নষ্ট করার খুব একটা প্রয়োজন হয় না। তো তুমি এখানে ডাইরেক্টলি এই পোটেনশিয়াল এনার্জিটাকে লিখতে পারো। হ্যাঁ, তোমাকে যদি এবার ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য আর্টিফিশিয়াল স্যাটেলাইট এরকম যদি কোনো কোয়েশ্চেন দেয় তখন দেখবে আমি নোটে যেরকম ভাবে করে দিয়েছি, একটু আগেও তোমরা দেখেছো ইন্টিগ্রেট করে যেভাবে করলাম ওইভাবে করতে হতে পারে। কিন্তু যেহেতু গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা খুব বড় চ্যাপ্টার, এখান থেকে প্রচুর থিওরি, প্রচুর ডেরিভেশন আর অনেক নিউমেরিক্যালস আছে বা কনসেপচুয়াল কোয়েশ্চেন আছে। তো যার জন্য ওরকম একটা শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি ফাইন্ড করো তার জন্য 3 মার্কস বা কিছু ওরকম ধরনের কোয়েশ্চেন দেওয়ার চান্সটা খুব কম। আর দিলে পরে তো ইন্টিগ্রেট করে করতে পারবেই, যেটা আমি একটু আগে দেখালাম তখন। এবার যদি টোটাল মেকানিক্যাল এনার্জি দেখি তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি মানে ছিল G ক্যাপিটাল M স্মল m বাই 2r, আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস G ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই স্মল r। তাহলে যদি G ক্যাপিটাল M স্মল m বাই স্মল r টাকে কমন নিই তাহলে হাফ মাইনাস 1, হাফ মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস হাফ। তাহলে মাইনাস ক্যাপিটাল G স্মল m যেরকম যেরকম হচ্ছে 2r মাইনাস ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m বাই 2r, ঠিক আছে। G এটাকে কমন নিয়েছি তাহলে হাফ মাইনাস 1 হয়েছে মাইনাস হাফ, এটা সিম্পল ক্যালকুলেশন দেখে বুঝতেই পারছো। এবার একটা মজার জিনিস দেখো, কাইনেটিক এনার্জির সঙ্গে টোটাল মেকানিক্যাল এনার্জির একটা রিলেশন তৈরি হলো, কিন্তু একটা ইনডাইরেক্ট রিলেশন আমরা পেলাম which is very important। সেটা হচ্ছে কাইনেটিক এনার্জির যে ম্যাগনিটিউড মানে ভ্যালু G ক্যাপিটাল M স্মল m বাই 2r,
আর টোটাল যে মেকানিক্যাল এনার্জি তার যে ম্যাগনিটিউড মানে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r, দেখো এই দুটোর ম্যাগনিটিউড সেম, বাট দেখো সাইন হচ্ছে অপোজিট। কাইনেটিক এনার্জি ক্যান নেভার বি নেগেটিভ, কারণ কাইনেটিক এনার্জি মানে কি হাফ ইনটু মাস ইনটু ভেলোসিটি স্কয়ার। Velocity can be positive or negative, but as we are taking the square of the velocity, it must be positive always. তো যার জন্য কাইনেটিক এনার্জি কোনো সময় নেগেটিভ হতে পারে না। ঠিক আছে, তো যাই হোক, তো তাহলে আমরা এটাকে এরকম ভাবে তাহলে বলতে পারি যে দেয়ারফর নেট মেকানিক্যাল এনার্জি, সেটাকে আমরা এরকম ভাবে বলতে পারি মাইনাস এই জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r, সেইটা আবার কে মানে কাইনেটিক এনার্জির ভ্যালু। তো যার জন্য আমরা এটাকে এরকম ভাবে বলতে পারি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। গ্র্যাভিটেশন থেকে জি মেনে একবার একটা কোয়েশ্চেন এসেছিল এমসিকিউ অফকোর্স, সেখানে হচ্ছে তোমাকে এরকম, আমি কোয়েশ্চেনটা আমি বলছি যে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি, ওরা কোয়েশ্চেনটা এরকম দিয়েছিল যে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, তো সেখানে কোন একটা প্ল্যানেটের রেসপেক্টে একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট অরবিট করছে, তো ওর যে কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জি হচ্ছে ই নট। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। বলে দিয়েছে কাইনেটিক এনার্জি হচ্ছে ই নট, ভালো করে শুনে নাও কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনে বলে দিয়েছে কাইনেটিক এনার্জি হচ্ছে ই নট, যেরকম আমি লিখেছি। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে, কি হবে বলো তো, আনসারটা কমেন্ট বক্সে লেখো তো কি হতে পারে। এই লজিকটাকে ইউজ করো। টোটাল মেকানিক্যাল এনার্জি কাইনেটিক এনার্জির সঙ্গে ম্যাগনিটিউডের দিকে সেম, বাট সাইনটা হচ্ছে এটা নেগেটিভ এটা পজিটিভ। এই ক্লুটাকে নাও, নিয়ে বলো তো পোটেনশিয়াল এনার্জি কি হতে পারে, দেখি কেমন পারো। কিশোর বুঝে আনসার দে। কাইনেটিক এনার্জি প্রোভাইড করে দিয়েছে ওরা ই নট, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে। অস্মিতা বলছে -2 ই নট, উপাসক বলছে -2 ই নট। আচ্ছা, বিভিন্ন রকমের আনসার এসছে, আবার কি হচ্ছে দেখি একটু। দেখো টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি মানে টোটাল মেকানিক্যাল এনার্জি মাইনাস কাইনেটিক এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি মাইনাস কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ওরা বলেছে ই নট, কাইনেটিক এনার্জির ভ্যালু ওরা বলেছে ই নট। ঠিক আছে, এবার নেট মেকানিক্যাল এনার্জি যেটা, সেটা কাইনেটিক এনার্জির সঙ্গে ইকুয়াল বাট নেগেটিভ হবে। তাহলে নেট মেকানিক্যাল এনার্জি হবে হচ্ছে মাইনাস ই নট।
বোঝা গেল? Kinetic energy is provided as E naught, so the net mechanical energy will be minus E naught. তাহলে minus E naught minus E naught, তাহলে কি দাঁড়াচ্ছে? minus twice E naught. This is the answer, minus twice E naught or minus 2 E naught. বোঝা গেল? এবার একটা মজার জিনিস বলছি, বাট ভেরি ইম্পর্টেন্ট জিনিস বলছি, ভালো করে কিন্তু শুনবি। এটা ক্লাস 12-এ এটা কাজে লাগবে বা ইন ফিউচারও কাজে লাগবে। কনজারভেটিভ ফিল্ড, ঠিক আছে, কনজারভেটিভ ফোর্স ফিল্ড মোটামুটি যেগুলো আছে সেগুলো হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ফিল্ড, ম্যাগনেটিক ফোর্স ফিল্ড। কি কি নাম বললাম? গ্র্যাভিটেশনাল ফিল্ড বা গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড যেটাকে তুই কুলম্বিক ফোর্স ফিল্ডও বলতে পারিস, আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফোর্স ফিল্ড। এগুলো সব কনজারভেটিভ ফোর্স ফিল্ডের মধ্যে পড়বে। এদের কতগুলো কমন ক্যারেক্টারিস্টিক থাকে। কি কি কমন ক্যারেক্টারিস্টিক থাকে? প্রথম যেটা, সেটা হচ্ছে এরা প্রত্যেকে ইনভার্স স্কোয়ার ল ওবে করবে। অর্থাৎ যেরকম আমরা দেখেছিলাম গ্র্যাভিটেশনের সেকেন্ড স্টেটমেন্টের মধ্যেও ছিল যে ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, মানে এফ প্রপোর্শনাল টু 1/স্মলার স্কোয়ার। আমরা দেখেছিলাম না এরকম, এফ প্রপোর্শনাল টু 1/স্মলার স্কোয়ার বলেছিলাম না, ইনভার্স স্কোয়ার ল বলছে ওই জন্য এটাকে, ঠিক আছে, ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তাই ইনভার্স স্কোয়ার লটা হচ্ছে ওবে করবে, মনে রাখবি এটা। সেকেন্ড যেটা, এই প্রপার্টিটা, এই ক্যারেক্টারিস্টিকটা যতগুলো কনজারভেটিভ ফোর্স ফিল্ড আছে, আবার রিপিট করছি, গ্র্যাভিটেশনাল ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, প্রত্যেকের জন্য ফর ইচ অ্যান্ড এভরি ফিল্ড এই ক্যারেক্টারিস্টিকটা কিন্তু ওবে করবে। নেট মেকানিক্যাল এনার্জি কাইনেটিক এনার্জির সঙ্গে ইকুয়াল হবে বাট নেগেটিভ হবে। নেট মেকানিক্যাল এনার্জি কাইনেটিক এনার্জির সঙ্গে ইকুয়াল হবে বাট নেগেটিভ হবে। এটা একদম পুরো মাথার মধ্যে জিনিসটাকে ঢুকিয়ে নি, ঠিক আছে? কেভিপিআই এর সিলেবাসের মধ্যে ক্লাস 12 এর কিন্তু বিভিন্ন রকম কনসেপ্ট কিন্তু থাকে, সিলেবাস দেখেছিস, বুঝতেও পেরেছিস। আর তাছাড়া ক্লাস 12-এ এমনিতেও কাজে লাগবে, তো আগে থেকে ফিল্ডটাকে একটু বড় করতে হবে, ঠিক আছে, গ্রাউন্ডটাকে একটু বড় করতে হবে। তো সেই জন্য এই জিনিসগুলোকে মাথায় রাখ। আমরা এই যে ধর ফিজিক্স পড়ানোর সময় আমাদের এত রকমের থিওরি, ডেরিভেশন, এটা সেটা, এগুলো যে মাথায় রাখতে হয়, আমরা কিভাবে রাখি? আমরা কি সব ধরে ধরে মুখস্থ করি? কিভাবে মনে রাখি? একটা বার্ডস ভিউ নিয়ে আমরা মনে রাখার চেষ্টা করি। আমাকে এই সেম প্রবলেম যেটা আমি গ্র্যাভিটেশনাল ফিল্ড দিয়ে বললাম, সেম প্রবলেম যদি আমাকে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে বলতো, আমি বলতাম দেখো আনসার একই আসবে। যদি আমাকে কেউ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড দিয়ে বলতো, তাহলেও বলতাম আনসার একই আসবে। কেন? তার কারণ হচ্ছে, as we know that electrostatic field or magnetic field or gravitational field, all these are of the same kind, because এরা প্রত্যেকে কনজারভেটিভ ফোর্স ফিল্ডের ফ্যামিলিতে বিলং করছে এবং এদের প্রত্যেকের একটা কমন একটা ক্যারেক্টারিস্টিক বা প্রপার্টি হচ্ছে এই জিনিসটা। এটাকে একটুখানি আমাদেরকে এরকমভাবে এই কনসেপ্টগুলোকে একটুখানি মনে রাখতে হয়। তুই প্রচুর জিনিস যদি তোকে মনে রাখতে হয় তাহলে বুদ্ধি করে মনে রাখতে হয়, ঠিক আছে? মাথায় স্টোরেজ যা দিয়েছে সেই স্টোরেজ তো তোকে কেউ বাড়িয়ে দিতে পারবে না। যত টেরাবাইট আছে অত টেরাবাইটের মধ্যে সব ইনফরমেশনগুলোকে গ্যাদার করে রাখতে হবে। বেশ, তো তাহলে পরে এই গেল আর্টিফিশিয়াল স্যাটেলাইটের ব্যাপার। এবার কতগুলো জিনিস, যে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইটের কিছু ক্লাসিফিকেশন আছে, মানে যখন আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যখন আমরা আসবো, যেমন জিও স্টেশনারি স্যাটেলাইট, নামটা খুব সুন্দর, জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইট, জিও মিনস আর্থ, স্টেশনারি মানে which seems to be at rest, সেটাকে বলা হয় স্টেশনারি, ঠিক আছে? ট্রেন যেখানে থামে, যেখানে ট্রেনের ভেলোসিটি 0 হয়, সেটাই হচ্ছে স্টেশন। তাহলে জিও স্টেশনারি,
মানে জিও মানে আর্থ, আর্থের থেকে যদি আমি ওই স্যাটেলাইটের দিকে তাকাই তাহলে মনে হবে স্যাটেলাইটটা রেস্টে আছে, ওই জন্য ওটার নাম হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট। তো জিও স্টেশনারি স্যাটেলাইটের কি কি কমন ক্যারেক্টারিস্টিক হতে হবে? আমি ট্রেনে করে যাচ্ছি, আমার মনে হলো যে পাশের ট্রেনটা রেস্টে আছে, তার মানে কি? তার মানে নিশ্চয়ই আমার ট্রেনের যে ভেলোসিটি, পাশের যে ট্রেনটা যাচ্ছে ওই ট্রেনেরও ভেলোসিটি সেম। ভেলোসিটি সেম মানে তার মানে আমি যে ট্রেনে করে যাচ্ছি আর পাশে যে ট্রেনটা যাচ্ছে, both of these two trains are moving in the same direction and with the same magnitude in their velocities. Velocity magnitude আর ডাইরেকশন সেম হতে হবে। ঠিক সেরকম ভাবে আমি আর্থের থেকে যে স্যাটেলাইটের দিকে তাকালে আমার মনে হবে যে স্যাটেলাইটটা রেস্টে আছে, তার মানে ওই স্যাটেলাইটের স্পিড আর্থের যে ডিউরেনাল স্পিড, ঠিক আছে, মানে ডেইলি রোটেশনের যে স্পিড, সেই স্পিডের সঙ্গে সেম হতে হবে। তার মানে ওরও টাইম পিরিয়ড 24 আওয়ার্স হতে হবে। আর্থ 24 আওয়ার্সে একবার স্পিন করছে, ও আর্থের সঙ্গে সঙ্গে একবার 24 আওয়ার্সে স্পিন করছে। বোঝা গেল কি বলতে চাইছি? আর্থ হচ্ছে 24 আওয়ার্সে একবার স্পিন করছে, একটা স্পিনও কমপ্লিট করছে। এবার জিও স্টেশনারি স্যাটেলাইট, ঠিক আছে, জিও স্টেশনারি স্যাটেলাইটও আর্থের সঙ্গে 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 ওরকম 24 আওয়ার্সে, ঠিক আর্থ যেদিক থেকে যেদিকে স্পিন করছে ফ্রম ওয়েস্ট টু ইস্ট, ওরকম জিও স্টেশনারি স্যাটেলাইটও ফ্রম ওয়েস্ট টু ইস্ট আর্থের সঙ্গে 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 ওইভাবে ঘুরছে। মানে ওরও কিন্তু টাইম পিরিয়ড 24 আওয়ার্স। ঠিক আছে, আচ্ছা, তো এই একটা গেল। আর হচ্ছে জিওস্টেশনারি স্যাটেলাইটের অ্যাভারেজ ডিসটেন্স কত? অলমোস্ট 36,000 কিলোমিটার ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ। ঠিক আছে, তো এই ক্যারেক্টারিস্টিক গুলোকে একটুখানি খেয়াল রাখতে হবে জিওস্টেশনারি স্যাটেলাইট। আর একটা স্যাটেলাইট আছে, ওটার নাম হচ্ছে পোলার। ও ভালো কথা, জিওস্টেশনারি স্যাটেলাইটের তাহলে রোটেশন তাহলে কিরকম ভাবে হচ্ছে? রোটেশন তার মানে কিন্তু ওর হরাইজন্টালি কিন্তু রোটেশনটা হচ্ছে, হরাইজন্টাল প্লেনে হচ্ছে। আর এক ধরনের স্যাটেলাইট আছে যাদের নাম হচ্ছে পোলার স্যাটেলাইট। পোলার স্যাটেলাইট হচ্ছে এরকম ভার্টিক্যালি আর্থকে রিভলভ করবে, তবে ওর স্পিড হচ্ছে অনেক বেশি, নিয়ারলি 102 মিনিটস। ঠিক আছে, 102 মিনিট মানে 2 ঘন্টার থেকেও কম। তো এরকম সময় মানে এই অলমোস্ট ওরকম 102 মিনিটস টু 102 মিনিটস টু 120 মিনিটসের রেঞ্জের মধ্যে মোটামুটি ওর ইয়েটা থাকে, টাইম পিরিয়ডটা থাকে। তো যাই হোক, তো ওই পোলার স্যাটেলাইটও একটা স্পেশাল কাইন্ড অফ স্যাটেলাইট। তো এগুলোকে একটুখানি খেয়াল রাখতে হবে কিন্তু। হ্যাঁ, তো আমি একটুখানি পড়িয়ে দিচ্ছি, প্রত্যেকে নোটটাকে বার করো।
ঠিক আছে। জিওস্টেশনারি স্যাটেলাইট দেখো 10.17 আর্টিকেলের মধ্যে আছে। ওখানে কিছু ক্যালকুলেশন আছে, সিম্পল ক্যালকুলেশন দেখে বুঝতেই পারছো, ওগুলো তোমরা নিজেরা করতে পারবে। হাইট হচ্ছে নিয়ারলি 36,000 কিলোমিটার, orbiting velocity 3.1 kilometer per second. Its period of revolution is 24 hours, that is the same as that of Earth spinning motion. It moves from west to east, that is in the same sense as Earth's spinning motion. Its orbiting velocity is about 3.1 kilometer per second. The plane of its orbit is equatorial plane of the Earth. Roman 4, it is placed in an orbit of height about 36,000 kilometer above the equator. ইকুয়েটারের উপরে কিন্তু প্লেস করতে হবে, ঠিক আছে। আর তা আচ্ছা একটা জিনিস জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে বল দেখি আনসার, যে দিল্লির উপরে, ঠিক আছে, মানে আমাদের যে ক্যাপিটাল, ইন্ডিয়ার যে ক্যাপিটাল দিল্লি, সে দিল্লির ঠিক উপরে জিও স্টেশনে স্যাটেলাইট প্লেস করা যাবে? ভাইভাতে এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করে কিন্তু। ক্যান আ জিওস্টেশনারি স্যাটেলাইট বি প্লেসড জাস্ট অ্যাবভ দ্য সারফেস অফ দিল্লি, নিউ দিল্লি, ঠিক আছে। আবার নাহলে জিজ্ঞাসা করবে স্যার নিউ দিল্লি না ওল্ড দিল্লি? নিউ দিল্লির উপরে। বলতে যাবে কি যাবে না? হিন্ট কোথায় আছে বলতো? 4 নম্বর পয়েন্টে, যেটা আমি পড়লাম, আরেকবার রিপিট করছি। ইট ইজ প্লেসড ইন অ্যান অরবিট অফ হাইট অ্যাবাউট 36,000 কিলোমিটার অ্যাবভ দ্য ইকুয়েটর। বলো। হ্যাঁ, নো, বিকজ দিল্লি ইজ নট অন দ্য ইকুয়েটর। হ্যাঁ, ইয়েস, এগুলো খেয়াল করতে হবে কিন্তু, এই পয়েন্টগুলো, এই হিডেন পয়েন্টগুলোকে কিন্তু খেয়াল করতে হবে, ঠিক আছে। তাহলে তখন দিল্লির ল্যাটিটিউড তো 0 ডিগ্রি না, ওই জন্য দিল্লির মাথাতে জিওস্টেশনারি স্যাটেলাইট প্লেস করা যাবে না। বেশ, কলকাতার উপরেও যাবে না। ইউজ কি বলছে? Geostationary satellites are now widely used in telecommunication, weather forecast, space research programs, and a vast number of other applications. Putting a number of such satellites in parking orbits, oh bhalo kotha, geostationary satellite er je orbit ta otar naam ache parking orbit, keno bolto? Gari park kora mane ki tar velocity thakche na, এটা ঠিক ওরকম দেখে মনে হচ্ছে না স্যাটেলাইটটাকে কে ওখানে পার্ক করে চলে গেছে, মানে রেস্টে আছে, মানে সিমস টু বি এরকম দেখে মনে হচ্ছে। ওই জন্য ওর যে অরবিটটা ওটা কিন্তু পার্কিং অরবিট, ঠিক আছে। পার্কিং অরবিটস অ্যান্ড উইথ দ্য হেল্প অফ ইনস্ট্রুমেন্টস প্লেসড ইন দেম, ইনস্ট্যান্ট টেলিকমিউনিকেশন অ্যাক্রস দ্য গ্লোব হ্যাজ বিকাম পসিবল। টেলিভিশন প্রোগ্রামস অর ইভেন্টস আর রিলেড লাইভ from one country to the other with the help of these satellites. এই স্যাটেলাইটের হেল্প নিয়ে কিন্তু করা হচ্ছে। এবার আমি একটু পোলার স্যাটেলাইটটাকে বুঝিয়ে দিই। If an artificial satellite is placed in an orbit whose angle of inclination with the equatorial plane of the Earth is 90 degree, then the satellite is called a polar satellite. Its orbit is called polar orbit. যেমন 10.14 ফিগারটায় দেখ দেওয়া আছে ওইরকম। Obviously, a polar orbit passes over the north and the south poles of the Earth. So, in each revolution, a polar satellite passes over the poles of the Earth. It revolves in a polar orbit. This orbit is at right angles to the equatorial plane. In each revolution, it passes over both geographical north and south poles of the Earth. As it rotates in a north-south direction, the Earth spins about its own axis in the west-east direction. So the polar satellite passes over different positions of the Earth in each revolution. কি বলছে ভালো করে বোঝ। পোলার স্যাটেলাইট, ঠিক আছে, এটা মনে কর নর্থ পোল, এটা মনে কর সাউথ পোল, তাহলে এইভাবে ঘুরছে তো পোলার স্যাটেলাইটটা। এবার এইভাবে ঘোরার সময় আর্থ তো আবার স্পিন করছে, তাহলে যে একবারে যে ঘুরে আসছে, ঠিক আছে, তাহলে আর্থের ডিফারেন্ট লোকেশনকে কিন্তু পোলার স্যাটেলাইট আমরা কভার করছি। কারণ আর্থ এইভাবে স্পিন করছে, আর্থ একটা ভার্টিক্যাল অ্যাক্সিসের রেসপেক্টে স্পিন করছে, আর পোলার স্যাটেলাইটের যে প্লেন অফ রোটেশন সেটা হচ্ছে আবার ভার্টিক্যাল, মানে
পোলার স্যাটেলাইটের যে অ্যাক্সিস অফ রোটেশন সেটা কিন্তু হরাইজন্টাল। তার পোলার স্যাটেলাইট যেহেতু এরকম ভার্টিক্যালি ঘুরছে, যার জন্য ওর যে অ্যাক্সিস অফ রোটেশন সেটা হচ্ছে আবার হরাইজন্টাল। তো এতে কি হচ্ছে না, পোলার স্যাটেলাইট এইভাবে ঘুরছে, আর্থ এইভাবে স্পিন করছে, তাতে করে ডিফারেন্ট লোকেশনকে তাহলে পোলার স্যাটেলাইট কভার করতে পারছে। ঠিক আছে, so eventually it can survey and scan the entire surface of the earth. It generally rotates at a comparatively low altitude. Generally polar satellites are placed in a sun synchronous orbit having approximately 450 mile, that is 720 kilometer height. Such a satellite takes nearly 102 minutes to travel from one pole to the other. এই সান সিনক্রোনাস মানে আমি বলবো না, দেখি তো তোরা নিজেরা খুঁজে বার করবি তো সান সিনক্রোনাস মানে কি, এটা তোদের কাজ দিলাম। সান সিনক্রোনাস মানে কি খুঁজে বার করবি, করে আমাকে এবার এই উইকলি যখন রিপোর্ট আমাকে পাঠাবি তখন তার আগেই, তার ওটা অনেক দেরি হয়ে যাবে। সান সিনক্রোনাস, হোয়াট ইজ সান সিনক্রোনাস অরবিট? ঠিক আছে, কি বুঝলি আমাকে একটা ভয়েস মেসেজ করে পাঠাবি তো, দেখবো কেমন ইন্টারেস্ট লেভেল আছে। আমি বলে দেবো না সান সিনক্রোনাস মানে কি। ঠিক আছে, সান সিনক্রোনাস অরবিট হ্যাভিং অ্যাপ্রক্সিমেটলি 450 মাইল or 720 kilometer height. Such a satellite takes nearly 102 minutes to travel from one pole to the other. It scans the entire earth twice a day. It daily crosses the equator at the same time. ঠিক আছে, ইকুয়েটরকে সেম টাইমে ও ক্রস করবে, সেম টাইমে হচ্ছে ও ক্রস করবে। ইউজ কি বলছে, polar satellites are used as weather satellites. They are used to make observations of different elements of weather. As an example, to take pictures of clouds, record land and sea temperatures, etc. And so for making forecast of weather. They are also used for military purposes, that is spying and surveillance. ঠিক আছে, they are also used for mapping and photographing the entire earth. As a weather satellite, a polar satellite is more reliable than a geostationary one. This is so because the polar satellite surveys and scans the earth's surface more closely, অনেক কাছের থেকে ও স্ক্যান করছে। A polar satellite first provided the evidence of a hole growing in the ozone layer. ঠিক আছে, ওজোন লেয়ারের মধ্যে যে হোলটা যেটা তৈরি হয়েছিল, ঠিক আছে, তো সেটাকে ফার্স্ট কিন্তু এই পোলার স্যাটেলাইটই কিন্তু ডিটেক্ট করেছিল। A geostationary satellite provides a long range view of the আর্থের সারফেসে অনেক কাছে থাকছে, যার জন্য ওর ফিল্ড অফ ভিউটা কম, কিন্তু ডিটেলিংটা হচ্ছে অনেক বেশি। ঠিক আছে, for a polar satellite the area observed at a particular time is much narrower but has a greater detail. It can observe the entire earth. ঠিক আছে, বোঝা গেল? তো এই হচ্ছে গল্প। তো তাহলে পরে গ্র্যাভিটেশন আর কিছু সাম ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, ছোটো ছোটো কিছু কোয়েশ্চেন আছে, 2 মার্কসের কিছু কোয়েশ্চেন আছে, ওগুলোকে ভালো করে পড়বি, দেখবি লাস্টের দিকে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, ওগুলোকে ভালো করে তৈরি করবি। আর কি ভালো খবর, তাই তো? নেক্সট উইকে ছুটি, পুজোর ছুটি। এবার ছুটি মানে হচ্ছে ক্লাসটা হবে না, কিন্তু হোমওয়ার্ক থাকবে। ছুটি মানে ওই ছুটি না কিন্তু, হ্যাঁ, মানে ক্লাস 9-10 লেভেলের ছুটি না। আমি ওই ফ্লুইড মেকানিক্সের নিউমেরিক্যাল বা গ্র্যাভিটেশন নিউমেরিক্যালের মধ্যে কোনো এক নিউমেরিক্যাল আমি পাঠিয়ে দেবো, সেই নিউমেরিক্যালগুলো করবে, যেখানে যেখানে সমস্যা তৈরি হবে আমাকে জানাবে। মানে আমি টাচে আছি, মানে এই না যে সামনের সপ্তাহে ছুটি মানে ব্যাস ছুটি। আমাদের লাইভ ক্লাস হবে নেক্সট উইক বোর্ডের জন্য, কিন্তু আমাদের প্রসেসটা আমাদের রান করবে। ঠিক আছে, আর আমার কিন্তু মাথার কোনো ঠিক নেই, যদি মাঝখানে আমি টাইম পাই, যদি আমার ভালো না লাগে, কোনো কাজকর্ম যদি না থাকে, তাহলে আমি ক্লাস করালেও করাতে পারি। গুড নাইট। গুড নাইট, গুড নাইট টু অল। আর পুজোতে বেশি বাড়াবাড়ি করো না কিন্তু, হ্যাঁ। পড়াশুনো করো, ভালো গল্পের বই পড়ো, গান শোনো, তো যদি কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ভালো বাজাতে পারো সেটাকে একটু প্র্যাকটিস করো। অন্যান্য সময়তে প্রেশারের জন্য অনেক সময় হয় না। সায়েন্সের ভালো ভালো বই পড়ো, ইউটিউবে ভিডিও দেখো। প্যান্ডেলে গিয়ে বেশি বাড়াবাড়ি এবছর না করলেও চলবে, কারণটা সবারই জানা।
যাতে পরের বছর সবাই আমরা ভালো করে আনন্দ করতে পারি। ভালো করে এই বছরটা রেডি করে নাও। এতদিন এত কষ্ট করছো, পড়তে যাচ্ছ না, স্কুলে যাচ্ছ না, বাড়িতে বসে রয়েছো, তো সেটার যেন একদম সব কিছু ভেসে না যায় এই কদিনে। ঠিক আছে, ভালো করে পুজো কাটিও। পুজোর জন্য অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। হ্যাঁ, এমনিও প্যান্ডেল হপিং বন্ধ থাকাটাই ভালো। ঠিক আছে, বাড়ির লোকের উপরেও বেশি উৎপাত করো না। গুড নাইট, টাচে থেকো, কোনো দরকার হলে পরে আমি আছি। ফিজিক্সের যে কোনো রকম সমস্যার জন্য আমাকে জানিও। ঠিক আছে, গুড নাইট, মিস ইউ অল, গুড নাইট।